Hello students, welcome to Adda 24/7 Bangla Smart School. Good afternoon সবাইকে, very good afternoon. তো আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা কিনা আমাদের পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। এমনকি এইমস নার্সিংয়েরও বা যে কোনো নার্সিং এক্সামের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলতে পারো হচ্ছে আমাদের কি না পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। এবার এই চ্যাপ্টারটাকে আমরা অতি সহজে কিভাবে পড়ব বা এর মেন জায়গাগুলোকে কিভাবে আমরা আয়ত্তে রাখবো, কিভাবে এর পিরিয়ডিসিটি ট্রেন্ডটাকে আমরা বুঝবো, সমস্ত কিছু কিন্তু কোনো মুখস্থ ছাড়াই আমরা কিভাবে সমস্তটাকে আয়ত্তে রাখবো সেটাই আজকে আমি তোমাদেরকে বলতে এসছি বা বোঝাতে এসছি। তো আমাদের আজকের চ্যাপ্টার তোমরা সবাই দেখে নিলে পিরিয়ডিক টেবিল। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি আমাদের ফার্স্ট পেজ। তো আমরা যদি এখানে দেখি তাহলে প্রথমেই এসে গেছেন হচ্ছে আমাদের ডোবেরেনার্স। আমাদের ডোবেরেনার এসে গেছেন। তো ডোবেরেনার কি করেছিলেন, ডোবেরেনার কেন আমি ফার্স্টে ডোবেরেনারকে আনলাম, কারণ উনি ফার্স্ট যিনি কিনা আমাদের প্রথম পিরিয়ডিক টেবিল সম্পর্কে তো ধারণা দিতে পারেননি, বাট পিরিয়ডিক টেবিলের কিছু বৈশিষ্ট্য উনি বলেছিলেন। আর সবথেকে বড় কথা এটা বলেছিলেন সেটা হচ্ছে উনি ট্রায়াড ল সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন, বা বাংলায় বললে হয় ত্রয়ী সূত্র। তো এই ট্রায়াড ল বা ত্রয়ী সূত্র এটা কি? ট্রায়াড ল বা ত্রয়ী সূত্র এটা কি? এটা হচ্ছে আমাদের যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে এলিমেন্ট এরকম আছে, ঠিক আছে, তিনটে এলিমেন্ট এরকম আছে যেখানে কিনা তোমাদের তিনটে এলিমেন্টকে যদি আমরা পরপর সাজাই তাহলে ফার্স্ট আর থার্ড যে এলিমেন্টটা সেই এলিমেন্টের যে অ্যারিথমেটিক মিন অর্থাৎ যে গড়, ঠিক আছে, অ্যাভারেজ, কার অ্যাভারেজ না ওই ফার্স্ট আর থার্ড এলিমেন্টের যে পারমাণবিক গুরুত্বের বা পারমাণবিক বলা যায় যে ভরের, ঠিক আছে, পারমাণবিক ভর কিন্তু ভালো করে বুঝবে, পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব এর যে অ্যাভারেজ বা মিন বা গড় এদের সেটা কার সাথে সেম হবে না সেকেন্ড যে এলিমেন্টটা ছিল ফার্স্ট আর থার্ডের মাঝখানে সেকেন্ড যে এলিমেন্ট বা মিডিল এলিমেন্টের পারমাণবিক ভরের সাথে সেম হবে। এটাই বলেছিলেন হচ্ছে আমাদের ডোবেরেনারের ট্রায়াড রুল, এই কথাগুলো বলেছিল। তো ডোবেরেনারের ফটো তোমরা সবাই এখানে দেখতে পেয়ে গেছো। তো কি হয়েছে না 1829-এ, তাই তো 1829-এ আমরা দেখতে পাচ্ছি যে ডোবেরেনার অ্যারেঞ্জড সার্টেন এলিমেন্টস, সালগুলো ভালো করে মাথায় রাখবে, মুখস্থ রাখতে আমি বলছি না, মাথায় রাখতে এই কারণেই বলছি কারণ এই সালগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কোনটার পর কোনটা এসছে, কিভাবে ইভলভ হয়েছে, কিভাবে আমাদের পিরিয়ডিক টেবিল আস্তে আস্তে এসছে, যার ফলে আমরা এই আমাদের যত সমস্ত এলিমেন্টস আছে, ঠিক আছে, সেই সমস্ত এলিমেন্টকে আমরা চিনতে পেরেছি পরপর। তো ডোবেরেনার অ্যারেঞ্জড সার্টেন এলিমেন্টস উইথ সিমিলার প্রপার্টিজ ইন গ্রুপস অফ 3, ঠিক আছে, তিনজনের একটা করে গ্রুপ বানিয়েছিলেন, ঠিক আছে, তিনজনের একটা করে গ্রুপ বানিয়েছিলেন। তো সেটাকে আমরা বলছি হচ্ছে ট্রায়াড, ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য অ্যাটমিক মাস অফ দ্য মিডল এলিমেন্ট ওয়াজ নিয়ারলি দ্য সেম as the average atomic masses of the first and third elements. A few triads proposed by him are listed. উনি কিন্তু এই তিনটে করে এলিমেন্টের যে গ্রুপ বানিয়েছিলেন এটা কিন্তু অত্যধিক বেশি পরিমাণে বানাতে পারেননি, কারণ এরকম তিনটে করে এলিমেন্টকে ত্রয়ী করা বা একটা করে গ্রুপ বানানো অত সহজ ব্যাপার ছিল না, কারণ তখনও অবধি আমরা সমস্ত এতগুলো যে এলিমেন্টস আমরা দেখতে পাই 118টা ন্যাচারালি আর বাদবাকি 8খানা হচ্ছে আর্টিফিশিয়াল, এই এত এলিমেন্টস যে আমরা এখন দেখতে পাই বা পরবর্তীকালে আরো এলিমেন্টস কি হবে ইনভেন্ট হতে থাকবে, সেই এতগুলো এলিমেন্টস কিন্তু সেই সময় ছিল না।
এরকম অনেক এলিমেন্টস ছিল যাদের কিনা মানে দুটো এলিমেন্টস তাদের মধ্যখানে অনেকগুলো এলিমেন্টস তখনও ইনভেনশন হয়নি, তো সেই কারণে উনি অত বেশি সাজাতে পারেননি, কিন্তু তিনটে করে এলিমেন্ট নিয়ে উনি গ্রুপ বানিয়েছিলেন, সেই গ্রুপের সংখ্যা খুব বেশি ছিল না, এটাই বলেছিলেন। তাহলে ওনার যে লটা সেটার নাম ছিল হচ্ছে ট্রায়াড ল। ঠিক আছে, তো চলো এবার এখানে বলেই দিয়েছে যে সেম অ্যাজ দ্য অ্যাভারেজ অ্যাটমিক মাস যেটার কিনা ফার্স্ট আর থার্ড এলিমেন্টের অ্যাটমিক মাসের ইকুয়াল হবে কে না মিডল এলিমেন্টের অ্যাটমিক মাসটা হচ্ছে ইকুয়াল হবে এটার সাথে, ইকুয়ালও হতে পারলে আবার নিয়ারলি ইকুয়ালও হতে পারে। রাইট, তো আমরা কাকেও চিনে গেলাম, ডোবেরেনারকেও চিনে গেলাম, তার যে ল ছিল সেটাকেও আমরা দেখতে পেয়ে গেলাম। এখানে আমি কটা এক্সাম্পল নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি বলতে উনি যে কটা গ্রুপ বানিয়েছিলেন এর থেকে হয়তো আরো 2-3টে বেশি থাকতে পারে, বাট এইগুলোই হচ্ছে মেন গ্রুপ। ঠিক আছে, তো ফার্স্টে উনি বানিয়েছিলেন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম দিয়ে তিনজনকে দিয়ে একটা গ্রুপ যাদের অ্যাটমিক মাস ছিল 7, 23, 39। এবারে উনি কিভাবে বার করেছিলেন না ফার্স্ট মানে লিথিয়াম আর পটাশিয়াম, তাই তো, লিথিয়াম আর পটাশিয়াম এই দুটো এলিমেন্ট হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড থার্ড এলিমেন্ট। এই দুটো এলিমেন্টের অ্যাটমিক মাস যা ছিল সেই অ্যাটমিক মাসের কি হয় না অ্যাটমিক মাসের যে গড় বা অ্যাভারেজ সেইটার নিয়ারলি ইকুয়াল হচ্ছে সোডিয়ামের মাস। দেখে নাও এখান থেকে 7 + 39/2। ঠিক আছে, আমরা জানি অ্যাভারেজ বার করতে গেলে যতগুলো এলিমেন্টের নাম্বার সেই নাম্বার দিয়ে আমরা ডিভাইড করব। তো অ্যাডিশন করার পর 2 দিয়ে ডিভাইড করলে আমাদের অ্যান্সার আসছে কত 23। দেখো 23 হচ্ছে সোডিয়ামের অ্যাটমিক মাস। ঠিক সেরকম ভাবে ক্যালসিয়াম আর বেরিয়ামের যদি করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে স্ট্রনশিয়ামের 88.5। কিন্তু স্ট্রনশিয়ামের যদি আমরা দেখি তাহলে স্ট্রনশিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে এক্স্যাক্ট 88। তাহলে 88.5 তাহলে 0.5 কম। আমরা জানি যে সেমও হতে পারে, নিয়ারলি সেমও হতে পারে, তো সেই কারণে এটা হয়ে গেল 88। নেক্সট হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলোকে আমরা কি জানি? এগুলোকে আমরা হ্যালোজেন জানি। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলোকে আমরা কি জানি? এগুলোকে আমরা জানি হচ্ছে অ্যালকালি মেটালস গ্রুপ, মানে গ্রুপ 1 এ এরা থাকে। হ্যালোজেনরা গ্রুপ 17 এ থাকে, আর ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এরা থাকে হচ্ছে গ্রুপ 2 তে, যাদেরকে আমরা বলি অ্যালকালাইন আর্থ মেটালস। ঠিক আছে, অ্যালকালাইন আর্থ মেটালস। তো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের 35.5, তার সাথে 127 প্লাস করা হলে আমাদের আসছে হচ্ছে 81.25। কিন্তু ব্রোমিনের ক্ষেত্রে অ্যাটমিক মাস আমরা দেখতে পাচ্ছি 80, তার মানে কি নিয়ারলি ইকুয়াল, তাই না? নিয়ারলি ইকুয়াল। তো বলেই ছিলেন ডোবেরেনার যে সেম হতে পারে বা নিয়ারলি ইকুয়াল হতে পারে। প্রথমটার ক্ষেত্রে একদম সেম বেরিয়ে গেছে, পরের দুটোর যে ট্রায়াড গ্রুপ সেই গ্রুপের ক্ষেত্রে আমরা অ্যাজ ইট ইজ পাচ্ছি না, কিন্তু কাছাকাছি পাচ্ছি। তো এই হয়ে গেল আমাদের ডোবেরেনারের ট্রায়াড ল, যে কিনা 18 কততে দেখলাম আমরা দেখলাম 1829-এ ফার্স্ট কিনা ডোবেরেনারের ট্রায়াড ল দিয়েছিল, যেটাতে কিনা আমরা মানে এটা না আসলে আমরা বুঝতে পারতাম না যে আদেও কতগুলো এলিমেন্ট থাকতে পারে না থাকতে পারে, কোনো আইডিয়াই আমাদের কাছে আসতো না। তো ডোবেরেনারের রুল বা ট্রায়াড ল যদিও ওটা কি হয়ে গেছিল, ফেল করে গেছিল, কিন্তু তাহলেও আমাদের প্রথম পিরিয়ডিকের যে সমস্ত ব্যাপার সেটার ধারণা কিন্তু উনিই দিয়েছিলেন। চলো নেক্সট আমরা এবার দেখব হচ্ছে নিউল্যান্ডস ল অফ অক্টেভস। ঠিক আছে, নিউল্যান্ডের অক্টেভ ল। তো নিউল্যান্ডের দেখতে কেমন ছিল নিউল্যান্ড সেটা একবার আমাদের দেখে নেওয়া অবশ্যই উচিত। আমাদের মনে একটা প্রশ্ন জাগে কোনো কিছু পড়ার সময় যে এটা কেমন দেখতে হতো বা কি হতো না হতো সেই ব্যাপারগুলো। তো অবশ্যই আমি সেই সায়েন্টিস্টের ছবিও লাগিয়ে নিয়ে আসি যে কিনা এইসব নিয়ে আলোচনা করেছিল। তো নিউল্যান্ডসের ল অফ অক্টেভস আমি আগে একটুখানি বুঝিয়ে নিই। এটাকে বলা হতো অষ্টক সূত্র। দেখো এখানে কি কোনো ইয়ার দেওয়া নেই, মোটামুটি 18 যে আমরা দেখে এলাম, তো সেইটার কিছুদিন পরেই, ঠিক আছে 1829-এর পরেই এটা। তো এখানে নিউল্যান্ড যেটা বলেছিল সেটা হচ্ছে উনি
আমাদের যে 7 সুর, 7খানা সুর আছে আমাদের, আমাদের যে মিউজিক্যাল নোটস যদি বলি, তাহলে সা রে গা মা পা ধা নি আবার রিপিট হয়ে সাতে আসছে। তাহলে সা রে গা মা পা ধা নি সাতে এসে শেষ হয়ে আবার 8 নম্বরটা হচ্ছে সাতে এসে সায়ে সায়ে ম্যাচ করে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে একটা পিরিয়ডিসিটি বা একটা যে পর্যায়ক্রম ব্যাপার, ঠিক আছে, একটা পর্যায়ে মিটে গিয়ে আবার ঘুরে আসছে সেই ব্যাপারটা। তো এটাকেই উনি মানে এটারই একটা তুলনা করেছিলেন, মিউজিক্যাল নোটসের সাথে তুলনা করেছিলেন হচ্ছে আমাদের পিরিয়ডিসিটি অফ এলিমেন্টস। ঠিক আছে, পিরিয়ডিসিটি অফ এলিমেন্টস। নিউল্যান্ড কি বলেছিল একটু দেখে নি। when elements are arranged in increasing order of atomic weights, অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস একই ব্যাপার। আমরা জানি, আমরা যদি ফিজিক্স ভালো করে পড়ি তাহলে আমরা জানবো যে মাস আর ওয়েটের মধ্যে শুধু তফাৎ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের তফাৎ। গ্র্যাভিটেশনাল ফোর্স যখন অ্যাড হয় না তখন থাকে হচ্ছে মাস, মাসের সাথে যখন গ্র্যাভিটেশনাল ফোর্স, মাসের ওপর যখন গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রিয়া করে তখন সেটা ওয়েটে কনভার্ট হয়। আমরা কি পাই? ওয়েট পাই, আমরা মাস পাই না। মাস পেতে গেলে আমাদের সেই যন্ত্র ইউজ করতে হবে, কিন্তু আমরা ওয়েট মেশিনে উঠলে ওয়েট পাই। কেন ওয়েট পাই? কারণ আমরা যখন দাঁড়িয়ে আছি, এরকম ভাবে দাঁড়িয়ে আছি, তখন আমাদের এই বডির ওপর আমাদের যে পৃথিবীর, আমাদের যে আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে আমাদের ওপর। গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই আমরা এরকম মাটির ওপর দাঁড়িয়ে থাকতে পারছি, না হলে আমরা উড়ে থাকতাম, মানে এরকম মাটির থেকে ওপরে উঠে থাকতাম। তো সেই কারণেই গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা এফেক্ট আমাদের চলে আসে। আমাদের যদি বডির মাস বার করতে হয় তাহলে আমাদের যে ওয়েটটা, সেই ওয়েটটা থেকে আমাদের কি করে দিতে হবে? গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমরা গিয়ে আমাদের বডির মাস পাবো। তো যাই হোক না কেন, তাহলে মাস আর ওয়েটের মধ্যে এইটুকুই তফাৎ। তো আমরা আগেরটায় পড়ছিলাম অ্যাটমিক মাস, এবারে আমরা পড়ছি অ্যাটমিক ওয়েট। তো এমন কিছু আলাদা কিছু ব্যাপার নয়। তো নিউল্যান্ড বলেছিলেন যদি আমরা এলিমেন্টসগুলোকে তাদের অ্যাটমিক ওয়েট অনুযায়ী পরপর সাজাই, ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েটের মানে বলা যায় যে ঊর্ধ্বানুসারে যদি আমরা সাজাই তাহলে আমরা কি পাবো না, ওই সা রে গা মা পা ধা নি, ঠিক আছে, 7খানা এলিমেন্ট পাবো। আবার 8 নম্বর এলিমেন্ট যেটা ঘুরে আসবে সেটা 1 নম্বর এলিমেন্টের বিভিন্ন কেমিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজের সাথে কি হয়ে যাবে? ম্যাচ করে যাবে। ঠিক আছে, ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজের সাথে কি হয়ে যাবে? ম্যাচ হয়ে যাবে। তো এটাই বলছে এভরি 8th এলিমেন্ট হ্যাজ প্রপার্টিজ সিমিলার টু দোজ অফ ফার্স্ট এলিমেন্ট, জাস্ট লাইক এভরি 8th নোট অফ অ্যান অক্টেভ অফ মিউজিক। যেমন সা মিলে যায়, ঠিক তেমনি আমাদের এলিমেন্টেরও 8 নম্বর এলিমেন্ট 1 নম্বর এলিমেন্টের সাথে মিলে যাবে। এটাই উনি বলতে চেয়েছিলেন। ঠিক আছে, খুব ইজি ব্যাপার। আরেকটা নতুন কনসেপ্ট আমরা পেলাম। তো এখানে দেখো আমি সেইভাবেই নিয়ে এসেছি সা রে গা মা পা ধা নি। যদি আমরা ল্যাটিনে বলি তাহলে ডো রে মি ফা সো লা তি, ঠিক আছে, এরকম। তো এটা বাদ দাও, আমাদের যেটা আমরা বলি সেটা হচ্ছে সা রে গা মা পা ধা নি। তো সেই অনুযায়ী উনি সাজিয়েছিলেন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। ঠিক আছে, এখানে কিন্তু হিলিয়ামের তখনও কোনো ইনভেনশন ছিল না, সেই জন্য উনি ভুলবশত এখানে হিলিয়ামকে কোথাও ঢোকানিনি। ঠিক আছে, ইনার্ট গ্যাস হিলিয়াম যদিও একটা, তো এখানে কোথাও জায়গায় পাইনি, ডিরেক্ট চলে গেছে লিথিয়ামে। ঠিক আছে, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তারপরে আবার নিয়ন আসার কথা ছিল, নিয়নটা কোথাও নেই। তারপর সোডিয়ামে চলে গেছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপর আমাদের আর্গন আসার কথা ছিল, আর্গনটাও কোথাও নেই। তো এই হচ্ছে ব্যাপার। কি হয়েছে না, ইনার্ট গ্যাসগুলো তখনও অবধি ইনভেন্ট হয়নি, তো ইনার্ট গ্যাসগুলোকে উনি বসানোর কথাও ভাবেননি। ঠিক আছে, উনি কি করে জানবেন যে এগুলো এরকম ইনভেন্ট হতে পারে? তার জন্য আরও পরীক্ষা নিরীক্ষা, আরও অনেক কিছু জানার দরকার ছিল, সেগুলো উনি জানতেন না, ফলে এই ভুলগুলো উনি করে ফেলেছিলেন। উনি মিলিয়ে দিয়েছিলেন কোনোভাবে একটা, কিন্তু দেখো একটা জায়গায় দুটো এলিমেন্ট কখনোই থাকতে পারে না, আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলেই সেটা দেখেছি। তো সেই জায়গায় কোবাল্ট আর নিকেল কি করে একই জায়গায় রয়ে গেছে, তাই না? এই সাইয়ের জায়গায় দুটো এলিমেন্ট একসঙ্গে রয়ে গেছে, কখনোই হতে পারে না। আর এই যে তোমার এলএ আর সিই, ঠিক আছে, এই দুটোও যে একসাথে রয়ে গেছে, এটাও কি করে থাকতে পারে? এটাও থাকতে পারে না। তারপরে অনেক জায়গা ফাঁকা রয়ে গেছে, সেইগুলো কিভাবে, মানে কিছু ঠিকঠাক ছিল না সেই সময়।
ঠিক আছে, ঠিকঠাক ছিল না। তো এই যে এটা আমাদের যে ল অফ অক্টেভস, এটাও কিন্তু আমাদের ভুল হয়ে গেল। ঠিক আছে, এটাকেও আমরা কি করে ফেললাম, ফেল করে দিলাম। ঠিক আছে, এই হয়ে গেল হচ্ছে আমাদের নিউল্যান্ডস ল অফ অক্টেভস বা অক্টেভস রুল। তো সেটাও আমাদের কিন্তু ফেল হয়ে গেল। এবার আমাদের এলো হচ্ছে কে না লোথার মেয়ার ভলিউম কার্ভ। লোথার মেয়ার ভলিউম কার্ভ বা আমাদের এলেন হচ্ছে লোথার মেয়ার। লোথার মেয়ারের ছবি তোমরা দেখে নাও এখানে। তো লোথার মেয়ার কি করেছিল না, when a graph is plotted between atomic volumes and atomic weights, atomic volume মানে হচ্ছে কোনো অ্যাটমের আয়তন, আমরা জানি ভলিউম মানে আয়তন, আয়তন আর atomic weight of elements, the element with similar properties occupy similar position on the curve। তাহলে বলছে যে যে এলিমেন্টের সিমিলার প্রপার্টিস থাকবে সেই এলিমেন্টগুলো কি করবে, কার্ভের সিমিলার পজিশনে চলে আসবে। ঠিক আছে, উনি একটা কার্ভ বানালেন, সেখানে উনি বললেন যে যাদের যাদের যে সমস্ত এলিমেন্টসদের সিমিলার প্রপার্টিস থাকবে, সেটা অ্যাটমিক ওয়েট হতে পারে, অ্যাটমিক ভলিউম হতে পারে, যাই হোক না কেন, তাদের কি হবে না, তারা সেম জায়গায় রিচ করবে, কার্ভের সেম জায়গায় পজিশন পাবে। ঠিক আছে, তো চলো লোথার মেয়ারের একটুখানি কার্ভটা আমরা দেখে নিই। এই হচ্ছে ব্যাপার, অ্যাটমিক ভলিউমকে একদিকে প্লট করা হলো ওয়াই এর দিকে, ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে আমরা রেখেছি হচ্ছে অ্যাটমিক মাসকে, এমইউ দিয়ে আমরা করি, আর এদিকে হচ্ছে সেন্টিমিটার কিউব। তো এবার দুদিকেই দেখো 0 থেকে কাউন্ট শুরু হয়েছে, 0, 10, 20 এরম ভাবে, এদিকেও 0, 10, 20। তো অ্যাটমিক ভলিউম আর অ্যাটমিক মাস নিশ্চয়ই ডিফারেন্ট হবে। এবার অ্যাটমিক ভলিউম যখন দেখো প্রায় 20-র কাছাকাছি, আর অ্যাটমিক মাস কত না 0 থেকে একটু দূরে, মানে 1 ধরো অ্যাটমিক মাস বা 2 তো সেইখানে 1ই হবে, 2 তো হবে না, হাইড্রোজেন আছে, তো 1 কি হচ্ছে না এইখানে এই জায়গাটাতে বিলং করছে হাইড্রোজেন। হিলিয়াম চলে গেছে এখানে, তারপরে লিথিয়াম এখানে, বেরিলিয়াম এখানে, বোরন এখানে, এইভাবে কিন্তু গ্রাফটা উনি দেখিয়েছিলেন। কিন্তু গ্রাফে ঠিকঠাক মতো মানে এরকম ভাবে প্লট সম্ভব নয়। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু প্লট সম্ভব নয়। ঠিক আছে, তো আমরা জানি এমনিতেও যে মাস আর ভলিউম, ঠিক আছে, মাস আর ভলিউম বা বলা যায় যে আমরা যে ভলিউম, ঠিক আছে, মাস বাই ভলিউম করলে আমরা ডেনসিটি পাই। তা কোথাও না কোথাও এখানে আমরা ডেনসিটির একটা মানে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি বা কিছু। তো উনি ঠিকভাবে জিনিসগুলোকে কি করতে পারেনি, রেপ্লিকেট করতে পারেনি বা বোঝাতে পারেনি। ঠিক আছে, তো লোথার মেয়ারের যে গ্রাফ সেটাও কিন্তু এক অর্থে কি হয়ে গেল না, ফেল করে গেল। এবার এলো হচ্ছে আমাদের মেন্ডেলিভের পিরিয়ডিক ল। মেন্ডেলিভকে সবাই আশা করি চেনো বা এখানে চিনে নাও। মেন্ডেলিভ এসে পিরিয়ডিক একটা ল দিল, মানে এই যে এলিমেন্টসের পিরিয়ডিসিটি নিয়ে আমরা এত কথা বলছি, সায়েন্টিস্টরা পরপর এসছেন আর এত কথা বলেছেন, তো সেই ক্ষেত্রে মেন্ডেলিভ কি করলেন না, একটা ল বানিয়ে দিলেন। ব্যাপারটা কি, the physical and chemical properties of elements are periodic function of their atomic weights। উনি কোনো ঝামেলায় গেলেন না, উনি কোনো ট্রায়াড বানালেন না, উনি কোনো অক্টেভ বানালেন না, কারণ এই পিরিয়ডিসিটির মধ্যে জানা আছে তার থেকে এক্সেপশন বেশি আছে, এক্সেপশনাল কেস বেশি আছে। তো সেই কারণে উনি জাস্ট বলে দিলেন যে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ কাদের না, এলিমেন্টসদের, সেটা হচ্ছে একটা কি পিরিয়ডিক ফাংশন মানে হচ্ছে পর্যায়ক্রমিক একটা ফাংশন বা বলা যায় পর্যায়ক্রমিক একটা অবস্থা। ঠিক আছে, এটা ঘুরে ঘুরে আসবে, ঘুরে ঘুরে সেম হবে, আর যে এলিমেন্টের তলায় যে এলিমেন্টটা থাকবে তাদের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ সেম হবে। তো কিসের রেসপেক্টে আমরা এলিমেন্টসগুলোকে সাজাবো, তাই না? আমরা এলিমেন্টসগুলোকে কিসের রেসপেক্টে সাজাবো, আমরা সাজাবো হচ্ছে তাদের অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে, অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে। তো প্রথম থেকে তোমরা দেখে আসো, সে ডোবেরেনার হোক, সে তোমার নিউল্যান্ড হোক, লোথার মেয়ার হোক, বা লোথার মেয়ার তো অ্যাটমিক ভলিউমকেও ঢুকিয়ে দিয়েছিল, আর এদিকে হচ্ছে মেন্ডেলিফি হোক, সবাই কিন্তু একটা জায়গাতেই স্টাক হয়ে রয়েছে, সেটা হচ্ছে কি অ্যাটমিক ওয়েট। এই অ্যাটমিক ওয়েট বাদ দিয়ে অন্য কিছু ওনারা ভাবতেই পারছেন না।
আর যার জন্য ওনারা বারবার ফেল করছেন। এত পরীক্ষা নিরীক্ষা এত কিছুর পরেও অ্যাটমিক ওয়েট যখন এসে শেষ করছে জিনিসটাকে, তখন অন্য কিছু নিয়ে ওনারা ভাবতেই পারছেন না। আর এই সমস্ত ভুল থেকেই শিক্ষা নিয়েছিলেন হচ্ছে কে, সেটা আমি একটু পরেই বলবো। আর সেখান থেকেই আমাদের এসেছিল মডার্ন পিরিয়ডিক টেবিল। তো এই মেন্ডেলিফও কি বললেন, লাস্ট কথা সেটাই তিনি এটাই বললেন যে অ্যাটমিক ওয়েটের ওপর নাকি ডিপেন্ড করবে। ঠিক আছে, তো মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল, সেখানে আমরা কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাই সেটা সম্বন্ধে একটু পড়বো, কারণ মেন্ডেলিফ সত্যিই পিরিয়ডিক টেবিল অবধি ব্যাপারটাকে নিয়ে এসেছিলেন, পিরিয়ডিক টেবিল তিনি একটা দিয়েছিলেন। তো সেই কারণে আমাদের কিছু কিছু জিনিস একটুখানি বুঝে রাখা উচিত, পড়ে রাখা উচিত ওনার। ঠিক আছে, তো বেসড অন অ্যাটমিক ওয়েটস, সব থেকে বড় কথা মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল তৈরি হয়েছিল আর ওখানে যে এলিমেন্টগুলোকে উনি সাজিয়েছিলেন, সেখানে আমরা দেখতে পাই কি পুরোটাই বেসড কিসের ওপর, পুরোটাই বেসড হচ্ছে আমাদের, ঠিক আছে, পুরোটাই বেসড হচ্ছে কিসের ওপর না অ্যাটমিক ওয়েটের ওপর। ওকে, অ্যাটমিক ওয়েটের ওপর বা আমাদের পারমাণবিক বলা যায় যে ওজনের ওপর বা গুরুত্বের ওপর, গুরুত্ব বললে সব থেকে ঠিক। only 63 elements were known at that time। দেখো এতগুলো এলিমেন্ট এখন হয়ে গেছে 126টা মতো, আরো আস্তে আস্তে ইনভেন্ট হচ্ছে। তো সেই সময় শুধুমাত্র 63টা এলিমেন্ট জানা ছিল, বাদ বাকি এলিমেন্ট কিন্তু কিচ্ছু জানা ছিল না আমাদের। ঠিক আছে, মোটে কটা ছিল, 63টা এলিমেন্ট, সেটা নিয়েই মেন্ডেলিফ কি করেছিল, তার পিরিয়ডিক টেবিল সাজিয়েছিল। কিন্তু স্বাভাবিকভাবেই এই কটা এলিমেন্ট নিয়ে সে বুঝতেই পারবে না সে কি করবে না করবে, সেটাই ঘটেছিল। It has 9 vertical columns called group 1 to 8 and 0। তার কাছে 9 ভার্টিক্যাল কলামস ছিল, মানে পিরিয়ডিক টেবিলের মধ্যে সে 9টা ভার্টিক্যাল কলাম, ভার্টিক্যাল কলাম মানে এরকম লম্বা লম্বা করে কলাম, তো সেটা ছিল, সেটার নামকরণ কি দেওয়া হয়েছিল 1 to 8। ঠিক আছে, সেটার নাম দেওয়া হয়েছিল 1 to 8, আর লাস্টেরটা হচ্ছে 0, তাহলে 1 থেকে 8 পর্যন্ত, লাস্টেরটা হয়ে যাচ্ছে 0। Except 8 group, all groups are subdivided into 2 subgroups A and B। শুধুমাত্র 8 নম্বর যে গ্রুপটা, সেই গ্রুপটা বাদ দিয়ে বাদবাকি প্রত্যেকটা গ্রুপ মানে 1 থেকে 7 পর্যন্ত গ্রুপগুলোকে কি করা হয়েছিল না সাবডিভাইড করা হয়েছিল। ঠিক আছে, সাবডিভাইড করা হয়েছিল দুটো সাব গ্রুপে। কি কি নাম দেওয়া হয়েছিল, এ আর বি, তার মানে গ্রুপ 1 এ এ বি ছিল, গ্রুপ 1 এ, গ্রুপ 1 বি, গ্রুপ 2 এ, গ্রুপ 2 বি, এইভাবে সব ভেঙেছিল। It has 7 horizontal columns called periods। এখনো যেটা 7খানাই আছে, মডার্ন পিরিয়ডিক টেবিলেও আমরা পিরিয়ড 7খানাই দেখতে পাই, যেটা কিনা হরাইজন্টাল রো, মানে হরাইজন্টাল। ঠিক আছে, অনুভূমিক ভাবে যেটা, সেটা 7খানাই এখনো আছে, যেটাকে আমরা 1 to 7ই, মানে মেন্ডেলিফ 1 to 7 নাম দিয়েছিল, এখনো তাই আছে। Order of atomic weights are changed at places to justify properties of element। ঠিক আছে, এই অ্যাটমিক ওয়েটের যে অর্ডার সেটা চেঞ্জ হতো প্লেস টু প্লেস, আর কি বোঝানোর জন্য না এলিমেন্টের প্রপার্টিসকে জাস্টিফাই করার জন্য। নেক্সট, ইট হ্যাড ভ্যাকেন্ট প্লেসেস। সব থেকে বড় কথা, মেন্ডেলিফ একটা জিনিস আগে থেকেই অনুমান করতে পেরেছিল বা প্রেডিক্ট করতে পেরেছিল, সেটা হচ্ছে এমন অনেক এলিমেন্ট এখনো আছে যেগুলো আমরা এখনো ইনভেন্ট করে উঠতে পারিনি, যেগুলো পরবর্তীকালে ফিউচারে আমাদের ইনভেন্ট হতে চলেছে। তো সেই জন্য উনি তার পিরিয়ডিক টেবিলে কি করেছিলেন না জায়গা রেখেছিলেন। ঠিক আছে, ভ্যাকেন্ট স্পেস রেখেছিলেন। ওকে, তো ইট হ্যাড ভ্যাকেন্ট প্লেসেস ফর এলিমেন্টস উইচ ওয়্যার ডিসকভার্ড লেটার, মানে তখনের জন্য লেটার। এক্সাম্পল, একা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের মতো আরেকজন কেউ তৈরি হতে পারে, এটা উনি বুঝে গেছিলেন। নাম তো কিছু দিতে পারেননি, তার প্রপার্টিস জানা যায়নি, তার ইনভেনশনই হয়নি, তো সেই জন্য উনি বলেছিলেন যে সিলিকনের অ্যালুমিনিয়ামের মতো হবে যেহেতু, তাই জন্য ওটাকে নাম দেওয়া হয়েছিল একা অ্যালুমিনিয়াম বা একা অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তো সেটা পরে এখন যেটা যে নামে আমরা চিনি তাকে, সেটার নাম হচ্ছে গেলিয়াম বা গ্যালিয়াম। আরেকটা উনি জায়গা রেখেছিলেন একা সিলিকন, একা সিলিকনের নাম এখন আমরা জানি হচ্ছে জার্মেনিয়াম। ঠিক আছে, তো এই দুটো এলিমেন্টের জায়গা উনি ফাঁকা রেখেছিলেন, এটা ফর এক্সাম্পল, দুটো কি আরো এর থেকে বেশি হয়তো জায়গা ফাঁকা রেখেছিলেন। মোটামুটি এই দুটোই আমাদের পরীক্ষাতেও আসতে পারে, কিন্তু যে ভ্যাকেন্ট প্লেসেসের মানে কিসের কিসের উনি আইডিয়া করেছিলেন বা প্রেডিক্ট করেছিলেন যে এরকম টাইপের আসতে পারে।
ঠিক আছে, তো চলো এবার মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল সম্পর্কে আমরা তো মোটামুটি থিওরি পার্টটা পড়ে নিলাম, এবার আমরা একটুখানি প্র্যাকটিক্যালি বুঝে নিই। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালি একটু বুঝে নিই। আমাদের বলা হয়েছিল যে সাবডিভাইড করা হয়েছিল প্রত্যেকটা গ্রুপকে, 0 এখানে ছিল, তারপরে 1 থেকে 8 পর্যন্ত ছিল, আর 8টা বাদ দিয়ে আমাদের প্রত্যেকটাকেই এ বি করে ভাঙা হয়েছিল। সেটা এখানে সুস্পষ্টভাবে দেখানো নেই, বাট এ বি করে ভাঙা হয়েছিল। নেক্সট আমি যদি বলি যে উনি একা অ্যালুমিনিয়াম বলেছিল, একা অ্যালুমিনিয়াম মানে এই জায়গাটাকে ওনার ফাঁকা রাখতে হতো, বাট উনি ওখানে এসসি কে বসিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, কিন্তু তারপরেও এই জায়গাটাতে পরে গেলিয়ামটাই উনি বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি। গেলিয়ামের কিন্তু এখানে বসা মানে একা অ্যালুমিনিয়াম বলে কেউ একটা থাকবে, সেটা উনি এখানে বলেছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে মানে উনি এইভাবেই আর কি 1 এর যেহেতু এ করেছিলেন, এ বি করেছিলেন, তো কে কে এতে রাখলাম, কপারকে বিতে রাখলাম, এইভাবে। মানে ওনার কাছে ওই ট্রানজিশন এলিমেন্ট সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, যেটা আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল দেখতে পাবো যে 3 to 12 পর্যন্ত যে গ্রুপগুলো সেগুলো ট্রানজিশন এলিমেন্টসের মধ্যে পড়ছে। তো সেই আইডিয়াটা ওনার কাছে ছিল না, ওই জন্য উনি এ আর বি করে ভেঙে দিয়েছিলেন। এতে রেখেছিলেন হচ্ছে আমাদের নর্মাল এলিমেন্টগুলোকে, আর বিতে রেখেছিলেন হচ্ছে ট্রানজিশন এলিমেন্টগুলোকে। দেখো সব ক্ষেত্রেই তাই। ঠিক আছে, সব ক্ষেত্রেই তাই। সরি। তো এই হচ্ছে ব্যাপার। এবার পিরিয়ডিক টেবিলটার মধ্যে দেখো অনেক জায়গা এরকম আছে যে জায়গাগুলো, এখানে তো বাদ দাও, অনেক জায়গা উনি ফাঁকাও রেখেছিলেন। ঠিক আছে, ওনার সময় কিন্তু হিলিয়াম, নিয়ন সরি ওনার সময় কিন্তু হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যে 6টা আমাদের নোবেল গ্যাস, এই 6টা নোবেল গ্যাস কিন্তু ডিসকভার হয়ে গেছিল। সেই জন্য উনি ইজিলি 0 বলে যে গ্রুপটা রেখেছিলেন সেইখানে কিন্তু এইগুলোকে বসিয়েছিলেন। মানে উনি ইনার্ট গ্যাসের যে গ্রুপটা, সেই গ্রুপটাকে উনি 0 নামকরণ করেছিলেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার আমাদের কি টেবিল না। আচ্ছা, আরেকটা এখান থেকে যে ড্রব্যাক, সেটা হচ্ছে এক একটা ঘরে দুটো করে থাকতে পারে না, এটা একটা ড্রব্যাক। তো সেটা পরে গিয়ে সব কি হয়েছিল, সলভ হয়েছিল মডার্ন পিরিয়ডিক টেবিলের দ্বারা। তো মডার্ন পিরিয়ডিক ল এটা আমাদের কে দিয়েছিলেন, এটা দিয়েছিলেন হচ্ছে এই যে বিজ্ঞানী মুসলে। ঠিক আছে, মুসলে, মুসলি না কিন্তু, হ্যাঁ মুসলে। তো বিজ্ঞানী মুসলে কি করেছিলেন না, গেভ মডার্ন পিরিয়ডিক ল which states that chemical and physical properties of elements are periodic function of their atomic numbers। তো এখানেই ঘটে গেল গল্পটা, এখানেই আমাদের ঘটে গেল গল্প, যেটা কিনা এতদিন ধরে সেই ডোবেরেনার থেকে শুরু করে মেন্ডেলিভ পর্যন্ত সবাই একটা জিনিসই বলে গেছে, সেটা হচ্ছে অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক মাস, অ্যাটমিক ওয়েট, এই দিয়ে দিয়ে সবাই বলেছে যে এলিমেন্টগুলোকে আমাদের সাজাতে হবে। কিন্তু ফার্স্ট যে কিনা মুসলে ফার্স্ট এসে বললেন যে অ্যাটমিক নাম্বার দিয়ে আমাদেরকে সাজাতে হবে এলিমেন্টসগুলোকে। ঠিক আছে, অ্যাটমিক নাম্বারসের পিরিয়ডিক ফাংশন অনুযায়ী আমরা কি পাচ্ছি না, কেমিক্যাল আর একই জিনিস। দেখো যা মেন্ডেলিভ বলে গেছিলেন একই ল মুসলেও দিলেন, কিন্তু মুসলে তার লাস্ট কথাটাকে চেঞ্জ করলেন। অ্যাটমিক ওয়েট বলা ছিল ওখানে মেন্ডেলিভের ক্ষেত্রে, এখানে অ্যাটমিক নাম্বারস হয়ে গেল। তাহলে কি, মুসলে গেভ modern periodic law which states that chemical and physical properties of elements are periodic function of their atomic numbers। ঠিক আছে, অ্যাটমিক নাম্বারসের ভিত্তিতে যদি আমরা এলিমেন্টগুলোকে সাজাই, যে এলিমেন্টগুলো যার রেসপেক্টে থাকবে, ঠিক আছে, যার নিচে যে এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টগুলোর অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজালে তাদের আমরা ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজের একটা পিরিয়ডিক ফাংশনের একটা মিল দেখতে পাবো। ঠিক আছে, তো এইটা বলেছিলেন মডার্ন পিরিয়ডিক লতে মুসলে। এবার মডার্ন পিরিয়ডিক টেবিলটা ঝট করে একবার দেখে নাও, কতটা অর্গানাইজড দেখতে পাচ্ছ। ঠিক আছে, কতটা অর্গানাইজড সেটা হচ্ছে, দেখো আমরা যদি বলি যে ফার্স্টে আমরা পিরিয়ড, আমরা আগেরটার ক্ষেত্রে দেখেছিলাম যে আমাদের পিরিয়ড হচ্ছে হরাইজন্টাল কলামগুলো, যেগুলোকে মেন্ডেলিভ নামকরণ করেছিলেন 1 থেকে 7 পর্যন্ত। এখানেও দেখো সেম আছে 1 2 3 4 5 6 7। এবার যেটা মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল, সেখানে গ্রুপগুলোকে সাবগ্রুপে ভাঙা হয়েছিল, আর 1 থেকে মানে 0 আর 1 থেকে 8 পর্যন্ত ছিল। ঠিক আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 18 পর্যন্ত রয়েছে হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার। 1 থেকে
18, ঠিক আছে। তো এখানেও কিন্তু এ বি করে ভাঙা হয়েছে, এ বি করে ভাঙার পর আমরা 8 এ পর্যন্ত যেতে পারছি, ঠিক আছে। তো যাই হোক 8 বিও রয়েছে, তো সেটা আমরা কিভাবে ভাঙছি, তো ওই 8 এ 8 বি এইসব ভেবে লাভ নেই, তোমরা 1 2 3 4 করেই মনে রাখবে। 1 হচ্ছে আমাদের অ্যালকালি মেটালসের গ্রুপ, ঠিক আছে, অ্যালকালি মেটালসের গ্রুপ যেটাকে আমরা বলি হচ্ছে বাংলায় ক্ষার ধাতু। আমি পরের পেজে নিয়ে এসেছি, তো এখানে জাস্ট একবার দেখে নাও। 1 নম্বর গ্রুপটাকে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ, বা আমরা হচ্ছে বলি ইংলিশে অ্যালকালি মেটালস। নেক্সট হচ্ছে 2 নম্বর গ্রুপটাকে আমরা বলি হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর গ্রুপ। নেক্সট আমরা 3 থেকে 12 পর্যন্ত যে গ্রুপগুলো দেখো, এই যে নিচ থেকে রয়েছে 4টে মাত্র পিরিয়ড রয়েছে, যাদের 4টে পিরিয়ড, আর 3 থেকে 12 পর্যন্ত গ্রুপগুলোকে আমরা বলছি হচ্ছে ট্রানজিশন এলিমেন্টস বা ট্রানজিশন মেটালের গ্রুপ। নেক্সট আমি যদি বলি 13 নাম্বার গ্রুপটাকে, 13 নাম্বার কি নাম আছে আমরা পরের পেজে এমনিই দেখবো, জাস্ট একবার এখন বলে দিচ্ছি। 13 এর গ্রুপটা দেখো বোরন দিয়ে স্টার্ট হচ্ছে, তো বোরন দিয়ে স্টার্ট হচ্ছে বলে বোরন ফ্যামিলি বলা হয় এটাকে, আরেকটা নাম আছে সেটা আমরা পরে গিয়ে দেখবো। 14 এর গ্রুপটা কার্বন দিয়ে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, কার্বন দিয়ে স্টার্ট হচ্ছে, তো এই গ্রুপটাকে আমরা বলি হচ্ছে কি না কার্বন ফ্যামিলি। 15 এর গ্রুপটা নাইট্রোজেন দিয়ে স্টার্ট হচ্ছে, তো এটাকে বলি আমরা নাইট্রোজেন ফ্যামিলি। 16 এর গ্রুপটা অক্সিজেন দিয়ে স্টার্ট হচ্ছে, তো অক্সিজেন ফ্যামিলি। তারপরেরটাকে আমরা বলি হ্যালোজেন, বাংলাতেও হ্যালোজেন বলি, ইংলিশেও হ্যালোজেন বলি, ঠিক আছে। আর হচ্ছে তোমার 18 যে গ্রুপটা মেন্ডেলিভ বলেছিল জিরো গ্রুপ, মানে হচ্ছে ওখানে উনি বলেছিলেন কিসের রেসপেক্টে না ইলেকট্রনের আদান প্রদানের রেসপেক্টে। তো 18 নাম্বার গ্রুপটা, যে গ্রুপটা হচ্ছে আমাদের নোবেল গ্যাস অর্থাৎ ইনার্ট গ্যাসের গ্রুপ। 6টাই ইনার্ট গ্যাস এখনো অবধি ইনভেন্ট হয়েছে, এটাই হয়তো ইনভেনশন, এরপরে হয়তো ইনভেন্ট হতেও পারে আরো কোনো এলিমেন্ট, তবে এখনো অবধি আমরা জানি হচ্ছে 6টা এলিমেন্ট যারা কিনা কিসের মধ্যে পড়ছে না আমাদের ইনার্ট গ্যাসের গ্রুপের মধ্যে পড়ছে, যারা নিষ্ক্রিয়, কোনো রকম কোনো বিক্রিয়ায় যায় না। এবার এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে দেখো এই যে আমাদের 6th যে পিরিয়ডটা, সেই পিরিয়ডের থার্ড, ঠিক আছে, থার্ড গ্রুপে ল্যান্থানাইট এটাকে বলে হচ্ছে, এটা হচ্ছে ল্যান্থানাম, আর ল্যান্থানাম থেকে শুরু করে এই দিকে আরেকটা, মানে এর মধ্যে আরেকটা এরকম তোমার কতগুলো মানে একটা পিরিয়ড আছে যে ধরা, ঠিক আছে, ল্যান্থানাইটস ল্যান্থানাম থেকে স্টার্ট হচ্ছে, তারপর সিরিয়াম, তারপর এইভাবে চলতে থাকছে, ঠিক আছে। লাস্টে এই যে LU-তে গিয়ে শেষ হচ্ছে লুটেটিয়াম বা লুটেটিয়াম বলা হয়, লিউটেটিয়াম, ঠিক আছে। আর অ্যাক্টেনাইটস হচ্ছে আমাদের 7th পিরিয়ডে রয়েছে। অ্যাক্টেনিয়াম থেকে স্টার্ট করে আমাদের চলছে। বেসিক্যালি অ্যাক্টিনাইটস কারা? অ্যাক্টিনাইটস হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস হচ্ছে অ্যাক্টিনাইড এলিমেন্টস, অ্যাক্টিনাইড সিরিজ। তো এটাও গিয়ে শেষ হচ্ছে লরেনশিয়ামে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখানে লেখাই আছে অ্যালকালি মেটালস, অ্যালকালাইন আর্থ মেটালস, এখানে হ্যালোজেনস, এখানে নোবেল গ্যাসেস, ওকে। তো এই হচ্ছে আমাদের পুরো। আর হাইড্রোজেনটাকে আমরা এখানেও রাখতে পারি না, এই 17-র ওপরেও রাখতে পারি না, আমরা আলাদা করে রাখি, কারণ হাইড্রোজেন এমন একটা এলিমেন্ট যে এলিমেন্টটা সবার থেকে আলাদা, মানে এ একটা ইলেকট্রন নিয়ে বসে থাকে, এ একটা ইলেকট্রন কখনো ছাড়ে, একটা ইলেকট্রন কখনো নিয়ে নেয় নিজের মধ্যে, মানে এর কোনো ঠিক নেই, এ কি কখন কি করবে এর কাজের কোনো ঠিক নেই। তো সেই জন্য একে আমরা কোথাওই রাখতে পারি না, আলাদা করে এরকম একটা জায়গায় রাখি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো নেক্সট আমরা যদি দেখি যে কোন গ্রুপটাকে কি বলে, আর তাদের কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। তো গ্রুপ 1টাকে আমি অলরেডি বলেছি, তোমরা জাস্ট একবার রিডিং দেখে নাও, ঠিক আছে। গ্রুপ 2টাকে আমরা বলেছি অ্যালকালাইন আর্থ মেটালস, তার মধ্যে কি কি এক্সাম্পল আছে কয়েকটা দিয়েছি, সবকটা দিইনি। ট্রানজিশন মেটালসে আমরা কি দেখতে পাচ্ছি, আয়রন, কপার, জিঙ্ক, এইগুলো, ঠিক আছে। আরো প্রচুর কিছু আছে, কারণ গ্রুপ 3 to 12 তার মধ্যে অনেক 4খানা পিরিয়ড, তো 4খানা পিরিয়ডে 3 to 12 মানে অনেকগুলোই আছে। নেক্সট হচ্ছে গ্রুপ 13-এরটাকে আমরা বলি হচ্ছে বোরন গ্রুপ বা বোরন ফ্যামিলি। আরেকটা যেটা মেইনলি নাম সেটা হচ্ছে কি আইকোসাজেন্স, ঠিক আছে। বোরন পড়ে, ওর মধ্যে অ্যালুমিনিয়াম পড়ে, গেলিয়াম পড়ে, এগুলো পড়ে।
ওই একা অ্যালুমিনিয়ামের থেকে গ্যালিয়াম এসছে। নেক্সট হচ্ছে গ্রুপ 14 কার্বন গ্রুপ অর টেট্রালস। কার্বন গ্রুপটাকে আমরা বলি হচ্ছে টেট্রালস, ঠিক আছে। টেট্রালস যার মধ্যে পড়ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো পড়ছে। জার্মেনিয়াম হচ্ছে একা সিলিকন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের গ্রুপ 15 নাইট্রোজেন গ্রুপ অর নিকটোজেন্স। তাহলে নাইট্রোজেন কথাটার থেকেই মোটামুটি নিকটোজেন্স কথাটা একটু মিল আছে, তো নিকটোজেন্স বলা হয় হচ্ছে নাইট্রোজেন গ্রুপটাকে। নেক্সট হচ্ছে এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এগুলো। নেক্সট গ্রুপ 16। গ্রুপ 16 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন গ্রুপ অর চ্যালকোজেন্স বলা হয়, অক্সিজেন গ্রুপ বা চ্যালকোজেন্স বলা হয়। নেক্সট হচ্ছে এক্সাম্পলের মধ্যে আমরা কি পেয়ে যাচ্ছি, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এগুলো। নেক্সট গ্রুপ 17। গ্রুপ 17 আমি বললামই যে বাংলাতেও হ্যালোজেন্স বলে, ইংলিশেও হ্যালোজেন্স বলে, আর হ্যালোজেন্সই নাম, আলাদা করে কোনো নাম নেই এটার। তো এক্সাম্পল কি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আরেকটাও হয় আয়োডিন। নেক্সট হচ্ছে গ্রুপ 18 ইনার্ট গ্যাস অর নোবেল গ্যাসেস, এখানে 6টাই হয়, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তো এই 6টাই হয়, তো সেটাই। আর হচ্ছে ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ, আমরা দেখে এলাম একটু আগেই ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট। ল্যান্থানাইটের মধ্যে এক্সাম্পল হচ্ছে ল্যান্থানাম, সিরিয়াম, এগুলো। আর অ্যাক্টিনাইটের মধ্যে ইউরেনিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম, এইগুলো যত সমস্ত রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যারা কিনা এমনিতেই নিজের বডি থেকে রেডিয়েশন ক্রিয়েট করে। রেডিয়েশন ক্রিয়েট করার কারণ আমরা সবাই জানি টুকটাক, সেটা হচ্ছে আমাদের যে এলিমেন্ট মানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তাদের নিউক্লিয়াসটা প্রচণ্ড হেভি হয়, ভারী হয়। তো ভারী হওয়ার কারণে তারা কি করতে পারে না, অ্যাকোমোডেট করতে পারে না খুব ভালোভাবে। প্রোটন আর নিউট্রনের মধ্যে একটা সংঘর্ষ চলতে থাকে সব সময়, যেহেতু তাদের ভরও অনেক বেশি। সেই জন্য যখন খুব বেশি পরিমাণে নিউট্রন হয়ে যায় তখন নিউট্রনগুলো প্রোটনে কনভার্ট হওয়ার চেষ্টা করে, সেখান থেকে বিটারে বেরিয়ে আসে আর কি, ইলেকট্রন তৈরি হয়, বিটারে আকারে বেশি বেরিয়ে আসে, রেডিয়েশন হয়। আবার আলফা রেও বেরোয়। আলফা রে হচ্ছে কি, দুটো প্রোটন আর দুটো নিউট্রন যখন একসাথে একটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে তখন সেখানে কি হয় না, আলফা রে রেডিয়েশন হয়। আর গামা রে রেডিয়েশন কখন হয়, যখন কিনা ওই নিউক্লিয়াসটাই একটা বিশাল একটা এনার্জি নিয়ে বসে থাকে, যখন মনে করে যে আমার এই এনার্জিটাকে এবার রিলিজ করব, মানে এক্সাইটেড স্টেট থেকে আমি জেনারেল স্টেটে ফিরবো, তখন এই এক্সাইটেড স্টেটের যে এক্সট্রা এনার্জিটা সেটা যখন রিলিজ করে দেয় ওটাকে বলে গামা এনার্জি, সরি গামা রে, ঠিক আছে। তো এইভাবে রেডিয়েশন আপনিই করতে থাকে হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসগুলো। ওকে, তো চলো, এই হয়ে গেল আমাদের টোটাল যে মডার্ন পিরিয়ডিক টেবিল, তাদের যে গ্রুপ, কোনটাকে কি বলে না বলে, কি ব্যাপার, কি এক্সাম্পল আছে, সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পেয়ে গেলাম। ওকে, এবার চলো নেক্সটটায় যাওয়া যাক। এবার আমরা মেন জায়গাটাতে ঢুকবো। মেন জায়গাটা কি, সেটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের যেটা মেন পড়তে হয়, মানে এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো খুব বাচ্চাদের বিষয়, আর এই জায়গা থেকে প্রশ্ন খুব একটা আসে না, আগের যে পার্টটা পড়লাম। এবারে যে পার্টটায় আমরা ঢুকছি, এই জায়গা থেকেই মেনলি পিরিয়ডিক টেবিলের প্রশ্নগুলো তৈরি হয়, আর যে প্রশ্নগুলোতে আমরা প্রচণ্ড পরিমাণে ভয় পাই, ঠিক আছে। তো সেই প্রশ্নগুলো এবার মানে সেই কোথা থেকে প্রশ্ন অ্যারাইজ হতে পারে, কি হতে পারে না হতে পারে, সেইগুলোই এবার আমরা দেখব, ঠিক আছে। তো পিরিয়ডিক ট্রেন্ডস ইন ফিজিক্যাল প্রপার্টিজ, আমরা ফার্স্টে ফিজিক্যাল প্রপার্টিজ দেখব, তারপরে আমরা কেমিক্যাল প্রপার্টিজে যাব। তো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস আমরা কাকে বলি? অ্যাটমিক রেডিয়াস মানে হচ্ছে, আমরা এতদিন পর্যন্ত জানতাম যে যখন আমাদের মডার্ন কেমিস্ট্রি বলে কিছু আসেনি বা কিছু, আমরা ইলেকট্রনকে জানতাম কি, ইলেকট্রনকে জানতাম হচ্ছে একটা পার্টিকেল হিসাবে, ঠিক আছে। কিন্তু যখন আমাদের এসে গেল স্ক্রডিঞ্জার, তারপরে তোমার এদিকে হচ্ছে তোমার সোমারফিল্ড, এরা যখন এসে গেল তখন আমরা জানতে শুরু করলাম যে ইলেকট্রন আদেও একটা পার্টিকেল নয় বা কণা নয়, এটা একটা ওয়েভ। এটা একটা ওয়েভ মানে হচ্ছে একটা স্রোত। তো স্রোত যখন হবে তখন কোনো কিছুর পজিশন ডিটেক্ট করা খুব ইম্পসিবল হয়ে যাবে, তাই না? পজিশন হুট করে কিছু মানে ডিটেক্ট করা খুব একটা মানে কষ্টের ব্যাপার হয়ে যাবে, কারণ ওয়েভ তো সবসময় এরকম যাচ্ছে, তাকে এরকম পাকড়াও করে তার পজিশনটাকে বার করাটা খুব টাফ। তো সেই কারণে আমরা যখন ইলেকট্রনটাকে একটা পার্টিকেল হিসাবে জানতাম, তখন জানতাম যে একটা যদি নিউক্লিয়াস হয়,
এই যদি আমাদের একটা নিউক্লিয়াস পার্ট হয়, নিউক্লিয়াস পার্ট আর তার হয়তো সেই অ্যাটমটার অনেকগুলো শেল আছে, তাই তো, সেই অ্যাটমটার অনেকগুলো শেল আছে। তো অ্যাটমটার অনেকগুলো শেল হওয়াতে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের যে সেন্টার পয়েন্ট, সেই সেন্টার পয়েন্ট থেকে একদম আউটার মোস্ট শেলের কোনো একটা ইলেকট্রন, আউটার মোস্ট শেলের কোনো একটা ইলেকট্রনকে কেন্দ্র করে যদি আমরা সেই অবধি একটা ডিস্টেন্স বার করি, ঠিক আছে, নিউক্লিয়াসের সেন্টার থেকে, নিউক্লিয়াস তো একটা সেন্টারই, ঠিক আছে, নিউক্লিয়াস একটা সেন্টারই, সেখান থেকে যদি একটা ইলেকট্রনের আমরা ডিস্টেন্স বার করি, আউটার মোস্ট শেলের অবশ্যই ইলেকট্রন ডিস্টেন্স বার করি, সেটাই হচ্ছে আমাদের কাছে অ্যাটমিক রেডিয়াস। মানে অ্যাটমটা, অ্যাটমের সার্কামফারেন্সটা ডিপেন্ড করে কিসের ওপর, আমাদের আউটার মোস্ট শেলের ওপর। কিন্তু এরপরে আমরা দেখতে পেলাম কি, ইলেকট্রন তো এরকম একটা পার্টিকেল নয় যে একটা জায়গায় বসে থাকবে, ইলেকট্রন হচ্ছে একটা ওয়েভ যে কিনা এইভাবে চলছে, এইভাবে চলছে। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাটমিক রেডিয়াস আমরা কিভাবে পাবো, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাটমিক রেডিয়াস কিভাবে পাবো, তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের 3 রকমের অ্যাটমিক রেডিয়াস আমরা পেতে চলেছি, সেটা আমরা পরের পেজে পড়বো। তো দেখো, দ্য টার্ম অ্যাটমিক রেডিয়াস ইজ ইউজ টু রেফার টু বোথ কোভ্যালেন্ট অ্যান্ড মেডিকেল বলছি, মেটালিক রেডিয়াস, ঠিক আছে, এই দুটো রেডিয়াসের কথা আমরা পড়বো, তারপরে আমরা আয়নিক রেডিয়াসের কথা পড়বো। তো covalent and metallic radius depending on whether the element is a non-metal or a metal. যদি non-metal হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কি covalent radius, আর যদি আমরা metal পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে metallic radius, ঠিক আছে। তো এটা কি নন মেট, আচ্ছা এখানে একটু দেখে নাও, এটা আমি একটু পরেই বলবো অ্যাটমিক রেডিয়াসের, মানে আমি সবকটা পড়িয়ে নিই তারপরে আমি এইগুলো বলছি, চলো। তো কোভ্যালেন্ট রেডিয়াস, ইট ইজ হাফ দ্য ডিস্টেন্স বিটুইন টু অ্যাটমস, ঠিক আছে, when they are bound together by a single bond in a covalent molecule। দেখো একটা কোভ্যালেন্ট মলিকিউল কিভাবে তৈরি হয়, একটা কোভ্যালেন্ট মলিকিউল তৈরি হয়, এই হচ্ছে আমাদের একটা মলিকিউল, আর এই হচ্ছে আরেকটা আমাদের মলিকিউল, ঠিক আছে। তো এই হচ্ছে একটা মলিকিউল আর এই হচ্ছে একটা মলিকিউল। তো এই মলিকিউলটার, ফার্স্ট মলিকিউলটার এই হচ্ছে সেন্টার পয়েন্ট, আর এইখানে এটার হচ্ছে এটার হচ্ছে সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্ট টু সেন্টার পয়েন্ট যখন আমরা অ্যাটাচ করে দেবো, এটা হচ্ছে একটা কোভ্যালেন্ট রেডিয়াস বার করছি আমরা। তো এই মলিকিউল দুটো কি আকারে জুড়ে রয়েছে না, কোভ্যালেন্ট বন্ডিং করে জুড়ে রয়েছে। তো কোভ্যালেন্ট বন্ডিং মানে আমরা জানি যে ইলেকট্রন শেয়ারিং হয়, ইলেকট্রন শেয়ারিং হওয়া মানে আমরা জানি যে কি হয় না, ওই এরকম একটা বন্ড করে, তারপরে ইলেকট্রন শেয়ারিং হয়। তো ইলেকট্রন শেয়ারিং হচ্ছে বলে এই যে প্রত্যেক দুটো অ্যাটমেরই কাছাকাছি চলে আসছে না, কি চলে আসছে কাছাকাছি না, নিউক্লিয়াসগুলো কাছাকাছি চলে আসছে। তো নিউক্লিয়াস টু নিউক্লিয়াসের যে ডিস্টেন্সটা, সেটাই আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস। এটা ফর নন মেটালস, এটা কাদের জন্য হয়, এটা হচ্ছে নন মেটালসদের জন্য, ঠিক আছে। আমরা জানি যে হাইড্রোজেন নিজেদের মধ্যে নিজেদের মলিকিউল তৈরি করার জন্য দুটো হাইড্রোজেন অ্যাটম কি করে না, একটা বলো কি করে না, একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। তারপরে কি ক্লোরিন দুটো ক্লোরিন অ্যাটম নিজেদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে ক্লোরিন মলিকিউল তৈরি করে। তো এরকম নন মেটালসরাই আবার HCl, হাইড্রোজেন আর ক্লোরিন, এরাও নিজেদের মধ্যে, সবাই হচ্ছে এরাকে নন মেটাল, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেটালিক রেডিয়াসে কি বলছে, ইট ইজ টেকেন অ্যাজ হাফ দ্য ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স সেপারেটিং দ্য মেটাল কোর্স ইন দ্য মেটালিক ক্রিস্টাল। তো কি বলছে, মেটালিক রেডিয়াসটা কি হচ্ছে না, ইট ইজ টেকেন অ্যাজ দ্য হাফ দ্য ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, ঠিক আছে। তো মেটালিক রেডিয়াসে আমরা দেখতে পাচ্ছি যে হাফটাকে নিচ্ছে, নিয়ে কি বানাচ্ছে না, একটা বেসিক্যালি হচ্ছে এই রকম ব্যাপারটা, মেটালিকটা এরকম সাইডে থাকবে। তো এখান থেকে হাফ নেবে আর এইটার থেকেও এরকম হাফ নেবে, নিয়ে এরকম জুড়ে যাবে, তার ফলে এটা কি হয়ে যাবে, মেটালিক রেডিয়াস তৈরি হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার কোভ্যালেন্ট রেডিয়াস আর মেটালিক রেডিয়াস কিন্তু শুধুমাত্র মেটালসদের জন্য হয়, ঠিক আছে, শুধুমাত্র মেটালসদের জন্য হয়, ওটা হচ্ছে নন মেটালসদের জন্য।
এবার হচ্ছে আয়নিক রেডিয়াস। আয়নিক রেডিয়াস ব্যাপারটা কি? ইট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য এফেক্টিভ ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য নিউক্লিয়াস অফ দ্য আয়ন আপ টু হুইচ ইট এক্সার্টস ইজ ইনফ্লুয়েন্স অন ইটস ইলেকট্রন ক্লাউড। মানে আয়নিক রেডিয়াস তখনই তৈরি হবে যখন আমরা আউটার মোস্ট শেল থেকে কোনো ইলেকট্রনকে বাইরে বার করে দেব। বাইরে বার করে দেওয়ার ফলে মাথায় পজিটিভ চার্জ আসবে, অর্থাৎ ক্যাটায়ন তৈরি হবে বা পজিটিভ চার্জ আয়ন তৈরি হবে। আর ইলেকট্রন গ্রহণ করার ফলে আউটার মোস্ট শেলে যদি আমরা ইলেকট্রন গেইন করানো হয় তাহলে সেইখানে কি হবে না তোমার ইলেকট্রন গেইন করানোর ফলে মাথায় নেগেটিভ চার্জ আসবে, ফলে অ্যানায়ন তৈরি হবে, নেগেটিভ চার্জ আয়ন তৈরি হবে। তো সেই অনুযায়ী সাইজও ডিপেন্ড করবে। সাইজ অফ অ্যানায়ন হচ্ছে সব থেকে বড়, কারণ ইলেকট্রন ঢুকছে মানে আউটার মোস্ট শেলটা ইনট্যাক্ট থাকছে, তাই তো? আউটার মোস্ট শেল ভেঙে যাওয়ার বা চলে যাওয়ার কোনো ব্যাপার নেই। তারপরে হচ্ছে সাইজ অফ অ্যাটম। সাইজ অফ অ্যানায়নের থেকে সব থেকে বড়। তারপর হচ্ছে সাইজ অফ অ্যাটম। সাইজ অফ অ্যাটম মানে যে অ্যাটমটা তোমাকে দেওয়া আছে, তুমি তার থেকে ইলেকট্রন বেরও করোনি, ইলেকট্রন ঢোকাওনি, কিছুই করনি, সেই সাইজ অফ অ্যাটমটা মাঝখানে থাকছে। আর লাস্টে থাকছে হচ্ছে সাইজ অফ ক্যাটায়ন। একটা ইলেকট্রন যখন আউটার মোস্ট শেল থেকে বেরিয়ে যায়, একটা কেন, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, যতগুলো ইলেকট্রনই আমাদের অ্যাটম থেকে বেরিয়ে যাক না কেন, তার জন্য মাথায় পজিটিভ চার্জ আসে আমাদের অ্যাটমটার। এবার এই অ্যাটমের মাথায় পজিটিভ চার্জ শুধুই আসে, আর কিছু হয় না? হ্যাঁ, যখন আউটার মোস্ট শেল থেকে যে কটা ইলেকট্রন রয়েছে আউটার মোস্ট শেলে, পুরো সবকটা ইলেকট্রনই বেরিয়ে যায়, সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, সবকটা বেরিয়ে যাওয়ার ফলে যে আউটার মোস্ট শেলটা সেটা ডিসলভ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সেই শেলটার যেহেতু আর কোনো কাজ নেই, সেই শেলটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে এমনিতেই কি হচ্ছে না, রেডিয়াস মানে ওই অ্যাটমের যে সাইজটা ছোট হয়ে যাচ্ছে। একটা শেল চলে যাওয়া মানে ওই নিউক্লিয়াস থেকে শেলের যে ডিস্টেন্সটা কমে যাওয়া, কারণ আউটার মোস্ট শেলটা তো ডিসলভ হয়ে গেছে। এখন আউটার মোস্ট শেলের আগের যে শেলটা পেনাল্টিমেট শেল, সেই শেলটা এখন আউটার মোস্ট শেল হয়ে গেল, তাই জন্য ডিস্টেন্স কমে গেল, সেই জন্য সব থেকে কম হবে সাইজ অফ ক্যাটায়ন। তো এখান থেকে প্রশ্ন অ্যারাইজ হতে পারে, কিরকম কি অ্যারাইজ হতে পারে সবটা বলবো আমি। তার আগে চলো একটুখানি আমি এই ব্যাপারটা বুঝিয়ে নিই। এখানে দেখো একটা জিনিসের মধ্যে সমস্ত কিছু পিরিয়ডিসিটি ট্রেন্ড এখানে দেখানো আছে। আমি শুধু এখান থেকে এখন অ্যাটমিক রেডিয়াসটাকে পিক করব। ঠিক আছে, এখান থেকে আমি এখন শুধু অ্যাটমিক রেডিয়াসটাকে পিক করব। তো অ্যাটমিক রেডিয়াসটাকে যদি আমি পিক করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ডাউন গ্রুপ চলি, এইগুলো হচ্ছে এক একটা গ্রুপ, তাই না? যেগুলো আমাদের ভার্টিক্যাল কলাম, সেগুলো হচ্ছে আমাদের এক একটা গ্রুপ। তো ভার্টিক্যাল কলামে যখন আমরা গ্রুপ পাচ্ছি, তো গ্রুপ ওয়াইজ যখন আমরা নিচের দিকে নামবো, ঠিক আছে, যখন আমরা ডাউন গ্রুপ যাব, তখন আমরা কি দেখতে পাচ্ছি না, অ্যাটমিক রেডিয়াস কি হচ্ছে, ডিক্রিজ করছে। অ্যাটমিক রেডিয়াস ভুল বললাম, ডিক্রিজ না, ইনক্রিজ করছে। যেদিকে অ্যারো দেওয়া আছে সেই দিকটাকে ইনক্রিজ বোঝাবো। তাহলে অ্যাটমিক রেডিয়াস আমাদের কি হচ্ছে, ইনক্রিজ করছে। ঠিক আছে, ইনক্রিজ করছে। ওকে, এইদিকে ইনক্রিজ। এবার যখন আমরা অ্যাটমিক রেডিয়াস কি দেখছি, যে যখন মানে অ্যাক্রস আ পিরিয়ড যাচ্ছে, অ্যাক্রস আ পিরিয়ড, তখন দেখছি আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসছে যখন, তখন কি হচ্ছে, ইনক্রিজ করছে। তার মানে বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া মানে কি করবে, ডিক্রিজ করবে। তো এদিক থেকে এদিকে আসা মানে, এদিক থেকে এদিকে আসা মানে কি হচ্ছে, ইনক্রিজ করছে। ঠিক আছে, তাহলে এদিক থেকে এদিকে যাওয়া মানে ডিক্রিজ করবে, তাই তো? ডিক্রিজ করবে, কেন করবে এটাই আমি এবার বোঝাবো। ঠিক আছে, কেন করবে এটাই আমি বোঝাবো। দেখো, সাপোজ ধরো এখানে সাপোজ ধরো আমি যদি বলি, কোন কালিটা নেওয়া যায়, হ্যাঁ, তো আমি যদি গ্রুপ যে কোনো একটা তুমি পিরিয়ডকে পিক করে নাও, আমি ফার্স্টে অ্যাক্রস আ পিরিয়ড বোঝাচ্ছি। ঠিক আছে, অ্যাক্রস আ পিরিয়ড, যে কোনো একটা পিরিয়ডকে তুমি পিক করে নাও। পিরিয়ড সাপোজ ধরো 3। পিরিয়ড 3তে আমরা দেখতে পাই হচ্ছে ফার্স্টে হচ্ছে সোডিয়ামকে, তারপরে হচ্ছে সোডিয়ামের পর আমরা পাই হচ্ছে কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপরে হচ্ছে আমাদেরকে আর্গন। ঠিক আছে, আর্গন হয়ে গেল।
এবার এই যে আমরা অ্যাক্রস আ পিরিয়ড যাব তখন দেখব যে অ্যাটমিক রেডিয়াস আস্তে আস্তে কমছে। কেন কমবে সেটাই বলবো। তো সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে এর 3টে শেল হয়, 2 8 1 এ থাকে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হয় 2 8 2, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 2 8 3, সিলিকনের ক্ষেত্রে 2 8 4, ফসফরাসের ক্ষেত্রে 2 8 5, সালফারের ক্ষেত্রে 2 8 6। আমি লিখছি তার কারণ আছে, ঠিক আছে, বোঝানোর জন্য। 2 8 7 2 8 8। দেখো সবার ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে সবারই শেল নাম্বারটা সেম। শেল নাম্বার মানে কতগুলো করে শেল আছে প্রত্যেকটার ক্ষেত্রে? না, 3টে করে শেল আছে, 3টে করে শেল আছে। কিন্তু সেই শেলে বসবাসকারী ইলেকট্রনের সংখ্যা কিন্তু আস্তে আস্তে যত আমরা অ্যাক্রস আ পিরিয়ড যাচ্ছি, মানে লেফট টু রাইটে যাচ্ছি, তত কিন্তু কি হয়ে যাচ্ছে, ইলেকট্রন সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। কিন্তু শেল নাম্বার কি আদৌ বাড়ছে? শেল নাম্বার বাড়ছে না, ইলেকট্রন সংখ্যা বাড়ছে। মানে তোমাকে যদি একটা ধরো ঘর দিয়ে দেওয়া হলো, সেই ঘরে ধরো এই যে আমি যে ঘরটায় দাঁড়িয়ে আছি, এই ঘরটায় আমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে তুমি এই ঘরে একাই থাকবে। তো আমার জন্য এই ঘরটা ঠিক আছে, ঠিক আছে, সাফিসিয়েন্ট, এর থেকে বেশি আমার লাগবে না, আমি থেকে যেতে পারবো এই একটা ঘরে। কিন্তু তারপর আমি দেখতে শুরু করলাম যে আমার ঘর তো বাড়লো না, আমার ঘর সেমই রইলো, কিন্তু একজনের পর একজন আমার এই ঘরে ঢুকতে থাকছে। এবার যখনই একজনের পর একজন ঘরে ঢুকবে তখনই আমার একটা সাফোকেশন স্টার্ট হবে, তাই না? তখনই আমার একটা কি স্টার্ট হবে না, সাফোকেশন স্টার্ট হবে। মানে আমার এই ঘরটা আমার একার জন্য খুব বেশি সাফিসিয়েন্ট ছিল। কিন্তু যখনই আরো লোকজন ঢুকছে, 1জন 2জন 3জন 4জন 5জন এরকম ভাবে ঢুকতে থাকছে, তখন এই ঘরটা যেন আমার কাছে মনে হচ্ছে যেন আমার কাছে দমবন্ধকর লাগছে। আমার কাছে মনে হচ্ছে এই ঘরটা আমার জন্য সাফিসিয়েন্ট নয়, আমাকে এখান থেকে বাঁচাও, এরকম একটা ব্যাপার লাগছে। তো সেই কারণেই যত অ্যাটমিক রেডিয়াস আমাদের মনে হবে যে যত আমরা বাঁদিক থেকে ডান দিকে যাব তত আমাদের অ্যাটমিক রেডিয়াস বাড়বে। কেন বাড়বে? আমাদের কি শেল সংখ্যা বাড়ছে? আমাদের তো 3টেই শেল ছিল, 3টে শেলের থেকে কি একটা শেলও বেড়েছে? একটা শেলও বাড়েনি, ঠিক আছে, একটা শেলও বাড়েনি, একটা শেল বাড়েনি। কিন্তু সেখানে এই একটা ইলেকট্রন ছিল, তারপরে 2টো ইলেকট্রন হলো, তারপরে 3টে হলো, তারপরে 4টে হলো, তারপরে 5টা হলো, তারপর 6টা হলো, তারপর 7টা হলো, তারপর 8টা হলো। এইভাবে আস্তে আস্তে ইলেকট্রন বেড়েছে। যখন এই একটা শেলে একটা ইলেকট্রন ছিল, তার কাছে এই পুরো জায়গাটা ঘোরার জন্য ছিল। যখন 2টো হলো, তার কাছেও মোটামুটি একটু জায়গা কমে গেলেও মোটামুটি ঘুরতে পারছিল। 3টে যখন হলো, তাদের কাছে আরো জায়গা কমছে। 4টে হলো, তাদের কাছে আরো জায়গা কমছে। এইভাবে জায়গা কমছে আস্তে আস্তে। তো অ্যাটমিক রেডিয়াস তোমরা এইভাবে রিলেট করবে যে যত ইলেকট্রন বাড়বে, ইলেকট্রনের থাকার জায়গা আস্তে আস্তে কমবে। সেই জন্য অ্যাটমিক রেডিয়াস আমরা যখন বাঁ দিক থেকে ডান দিকের দিকে যাব কোনো একটা পিরিয়ড ধরে, তখন আস্তে আস্তে কমবে। তাহলে পরেরটায় আমরা সেটাই দেখেছিলাম, যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব তখন কি হবে, অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করবে। আবার যখন উল্টো আসবো তখন ইনক্রিজ করবে। এটার আমার বোঝানোর কিছু নেই। এবার চলো আমরা যাব হচ্ছে ডাউন টু আ গ্রুপ। একটা গ্রুপকে ধরে যদি আমরা নিচের দিকে যাই, তোমরা এই জিনিসটাকে আরেকটা জিনিস দিয়েও মনে রাখতে পারো, সেটা হচ্ছে আমাদের কি না, আমাদের এই যে কমছে আস্তে আস্তে, এটা আমরা নিউক্লিয়ার চার্জ দিয়েও মনে রাখতে পারি। আমাদের নিউক্লিয়ার চার্জ কি ছিল? নিউক্লিয়ার চার্জ ছিল হচ্ছে কত না, আমাদের যে অ্যাটমিক নাম্বার আমাদের হচ্ছে ধরো যখন আমাদের এই যে ইলেকট্রন বাড়ছে, তখন আমরা জানি যে ইলেকট্রনের নাম্বারের সাথে আমাদের প্রোটনের নাম্বার ইকুয়াল হয়, তাই না? কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে আমরা বলি যে অ্যাটমিক নাম্বার মানেই প্রোটন নাম্বার, আর যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। তাহলে আমরা যখন বলছি যে একটা একটা করে ইলেকট্রন বাড়ছে, আমরা যখন বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছি, তখন নিশ্চয়ই আমাদের তার সাথে সাথে প্রোটন নাম্বারও বাড়ছে। তাহলে প্রোটন নাম্বার যখন বাড়ছে, তার সাথে সাথে ইলেকট্রন নাম্বারও বাড়ছে, তখন ইলেকট্রন আর প্রোটনের মধ্যে এই যে এই নিউক্লিয়াসটাও তো আস্তে আস্তে কি হচ্ছে, আরো বেশি ডেন্সড হচ্ছে, আরো বেশি ঘনীভূত হচ্ছে। মানে
প্রোটন সংখ্যা বাড়ছে মানে পজিটিভ চার্জ বাড়ছে, পজিটিভ চার্জ বাড়ছে আর এইদিকে নেগেটিভ চার্জও বাড়ছে। তো পজিটিভ চার্জের মধ্যে একটা প্রবল আকর্ষণ স্টার্ট হবে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা প্রবল আকর্ষণ স্টার্ট হবে, প্রবল একটা অ্যাট্রাকশন তৈরি হবে। তো এই যে এতটা অ্যাট্রাকশন, পজিটিভ আর নেগেটিভ একটা অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনের জন্য অ্যাটমিক রেডিয়াস যেন আস্তে আস্তে, মানে এই যে লাস্টের যে আউটার মোস্ট শেলটা যেন আস্তে আস্তে এই নিউক্লিয়াসের দিকে ঘেঁষে আসতে থাকবে, নিউক্লিয়াসের দিকে সরে আসতে থাকবে, কারণ অ্যাট্রাকশন পাওয়ারের জন্য, ঠিক আছে, আকর্ষণ বলের জন্য আস্তে আস্তে কি হবে, ঘেঁষে আসতে থাকবে। ফলে আমরা এটা দিয়েও বোঝাতে পারি যে অ্যাটমিক রেডিয়াস আস্তে আস্তে কমবে, ঠিক আছে, অ্যাটমিক রেডিয়াস আস্তে আস্তে কমবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে কি বলছি এখানে আমরা, যে অ্যাটমিক রেডিয়াস আস্তে আস্তে কমবে। এইটা হয়ে গেল আমাদের হচ্ছে যে অ্যাক্রস আ পিরিয়ড কি হলো, অ্যাক্রস আ পিরিয়ড কি হলো। এবার আমরা বলবো যে যখন আমরা ডাউন আ গ্রুপ যাব তখন কি হবে। ডাউন আ গ্রুপ যখন যাব, যে কোনো একটা গ্রুপকে পিক করে নাও, এখানে আমি নিয়েছিলাম হচ্ছে পিরিয়ড 3, এবার আমরা নেব হচ্ছে ধরো, এবার আমি নেব হচ্ছে গ্রুপ, ঠিক আছে, গ্রুপ 1টাকে নিয়ে নাও, গ্রুপ 1। তো গ্রুপ 1-এর ক্ষেত্রে আমরা হাইড্রোজেনটাকে বাদ দিচ্ছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এইভাবে যাচ্ছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। তো লিথিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখি না 2 1, তাই তো, ইলেকট্রনিক কনফিগারেশন 2 আর 1। সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখি 2 8 1, ঠিক আছে। পটাশিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখি 2 8 8 1। রুবিডিয়ামের ক্ষেত্রে দেখি 2 8 18 1। আলটিমেটলি তুমি যদি ভালো করে এখানে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে লিথিয়ামের ক্ষেত্রে দুটো শেল, কিন্তু আউটার মোস্ট শেলে একটাই ইলেকট্রন। সোডিয়ামের ক্ষেত্রে 3টে শেল হয়ে যাচ্ছে, কিন্তু আউটার মোস্ট শেলে একটাই ইলেকট্রন। পটাশিয়ামের ক্ষেত্রে 4টে শেল হয়ে যাচ্ছে, কিন্তু আউটার মোস্ট শেলে একটাই ইলেকট্রন। আর রুবিডিয়ামের ক্ষেত্রে 5টা শেল হয়ে যাচ্ছে, সরি, হ্যাঁ, এখানে 5টা শেল হয়ে যাবে, এখানে আরেকটা বাড়বে শেল, ঠিক আছে, এখানে 5টা শেল হয়ে যাচ্ছে, কিন্তু আউটার মোস্ট শেলে সেই একটাই ইলেকট্রন। বুঝতে পারলে? আউটার মোস্ট শেলে সেই একটাই ইলেকট্রন। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে 2টো শেল, একটা ইলেকট্রন আউটার মোস্ট শেলে, মানে তোমার জায়গা কিন্তু বেড়ে যাচ্ছে। যত আমরা ডাউন আ গ্রুপ যাচ্ছি তত কিন্তু জায়গা বাড়ছে, থাকার জায়গা বাড়ছে, কিন্তু আউটার মোস্ট শেলে সেই একটা করে ইলেকট্রন থাকছে, মানে তোমার ঘর বড় হয়ে যাচ্ছে, কিন্তু তুমি থাকার লোক একজনই থাকছো। বুঝতে পারলে? তো সেই কারণে যত আমরা ডাউন আ গ্রুপ যাব তত আমাদের অ্যাটমিক রেডিয়াস বাড়বে, যদি আমি নিউক্লিয়ার চার্জ দিয়ে বোঝাই, তাহলে আমি যদি লিথিয়ামের ক্ষেত্রে বলি, লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই হচ্ছে নিউক্লিয়াস আর 2খানা শেল, কিন্তু 2খানা শেলে আউটার মোস্ট শেলে একটাই ইলেকট্রন, ঠিক আছে। তাহলে অ্যাট্রাকশন, এখানেও 3টে প্রোটন, এখানে একটা ইলেকট্রন, তো এখানে আমাদের অ্যাট্রাকশন পাওয়ার এমন কিছু থাকবে না। তারপরে আমাদের কি, তারপরে হচ্ছে আমাদের যদি বলি লিথিয়ামের পরে সোডিয়ামের 3খানা শেল হলে হবে কি, এখানে যেহেতু ইলেকট্রন নাম্বার কম, ইলেকট্রন নাম্বার তো পুরো শেলটাকে তো ফুলফিল করে রাখেনি, তার ফলে আমাদের প্রোটন নাম্বারও কম, সেই কারণে এদেরও অ্যাট্রাকশন পাওয়ার অতটা বেশি নেই যে শেলগুলোকে বা ইলেকট্রনগুলোকে কাছে সরিয়ে আনবে। তারপরেরটার ক্ষেত্রেও, পটাশিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 4টে শেল হলে কি হবে, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে অত বেশি অ্যাট্রাকশন আমরা দেখতে পাবো না, কারণ আউটার মোস্ট শেলটা আস্তে আস্তে ফুলফিল হবে না, এক জায়গাতেই থাকছে। তো সেই কারণে আমরা বলতে পারি যে ডাউন টু আ গ্রুপ যদি আমরা যাই, দেখো ডাউন টু আ গ্রুপ যদি আমরা যাই তাহলে আমাদের কি বাড়বে, অ্যাটমিক রেডিয়াস বাড়বে, আর যদি ওপরের দিকে যাই তাহলে ডিক্রিজ করবে। বোঝা গেল? ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবার চলো আমরা নেক্সট পার্টটায় যাই। আয়নিক রেডিয়াস সম্পর্কেও আমি বলেছি, কিন্তু আয়নিক রেডিয়াসের ক্ষেত্রে কি ব্যাপারটা ঘটে সেটা একটুখানি আমি এখানে বলে দিই। দেখো, একটা অ্যাটম যখন একটা ইলেকট্রন ছাড়বে আউটার মোস্ট শেল থেকে, তার মাথায় আসবে হচ্ছে পজিটিভ একটা চার্জ। যখন দুটো ইলেকট্রন ছাড়বে তখন বলবে পজিটিভ
দুটো চার্জ, যখন তিনটে ইলেকট্রন ছাড়বে তখন তিনটে পজিটিভ চার্জ, ঠিক আছে। আবার এই হয়ে গেল ক্যাটায়নের ব্যাপার। তো ক্যাটায়ন ইজ অলওয়েজ স্মলার ইন সাইজ দ্যান করেসপন্ডিং নিউট্রাল অ্যাটম। নিউট্রাল অ্যাটমের সব থেকে বেশি সাইজ, যখন একটা ইলেকট্রন ছেড়ে মাথায় একটা পজিটিভ চার্জ নিয়ে এলো তখন সে হয়ে গেল কি, তখন তার থেকে ছোট হয়ে গেল, এই অ্যাটমের থেকে সেই ক্যাটায়নটা ছোট হয়ে গেল। যখন এর মাথায় দুটো পজিটিভ চার্জ এলো তখন ক্যাটায়নের সাইজটা আরো ছোট হয়ে গেল। যখন ক্যাটায়নের মাথায় তিনটে পজিটিভ চার্জ এলো তখন ক্যাটায়নটা আরো ছোট হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে ছোট হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে আমাদের কাছে যদি অ্যানায়ন দেওয়া থাকে, যদি ক্যাটায়ন দেওয়া থাকে, আর যদি একটা অ্যাটম এই রকম দিয়ে যদি একটা সিরিজ বানিয়ে দেওয়া থাকে, যদি আমাদের বলে যে অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাও, তাহলে সব থেকে বেশিতে আসবে হচ্ছে আমাদের অ্যানায়ন। কিন্তু অ্যানায়নের মধ্যেও যদি এরকম ভাগ করা থাকে যে অ্যানায়নের মাথায় সব থেকে বেশি চার্জ মানে 3-, আবার অ্যানায়নের মাথায় আছে 2-, ঠিক আছে। তো 3- সব থেকে বেশি কি হবে না, অ্যাটমিক রেডিয়াস সব থেকে বেশি হবে 3- এর মাথায়, 3- ক্ষেত্রে। যদি 2- থাকে তাহলে তারপরে বসবে 2-। যদি অ্যাটম থাকে একটা পজিটিভ নেগেটিভ কোনো চার্জ নেই, তো অ্যানায়নগুলোর পরেই বসে যাবে হচ্ছে সেই অ্যাটমটা। আর যদি ক্যাটায়ন থাকে, ক্যাটায়নেরও ধরো 2 পজিটিভ বা 3 পজিটিভ আছে, তাহলে আগে 2 পজিটিভ বসবে তারপর 3 পজিটিভ, মানে 3 পজিটিভ হচ্ছে সব থেকে ছোট। যদি কোনো ক্ষেত্রে 2 পজিটিভ অবধি লাস্ট থাকে তাহলে 2 পজিটিভ সব থেকে ছোট, ঠিক আছে। তো আমরা সেই অনুযায়ী সাজাবো। তো অ্যানায়ন ইজ অলওয়েজ লার্জার ইন সাইজ দেন করেসপন্ডিং নিউট্রাল অ্যাটম। তো A3- সব থেকে বড়, তারপরে A2-, তারপরে A-, তারপরে অ্যাটম, ঠিক আছে। অ্যাটম ইটসেলফ, অ্যাটমের অ্যানায়ন পার্ট সব থেকে, আর অ্যানায়ন পার্টের মাথায় যত বেশি নেগেটিভ চার্জ থাকবে তত বেশি কি হবে, তত বেশি সে অ্যাটমিক রেডিয়াস তার বেশি হবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। আইসো ইলেকট্রনিক স্পিসিস মানে হচ্ছে সম ইলেকট্রনীয় পরমাণু, ঠিক আছে। সম ইলেকট্রনীয় মানে কোনো একটা অ্যাটম, যে অ্যাটমটা অনেকগুলো অ্যাটম আছে, তো একটা অ্যাটম কি করছে, অনেকগুলো অ্যাটমকে আমরা পাশাপাশি বসিয়েছি। একটা অ্যাটমের যা তোমার ইলেকট্রন সংখ্যা মানে অ্যাটমিক নাম্বার, সেইটাই মানে ইলেকট্রন সংখ্যাই বলো, ইলেকট্রন সংখ্যা, কোনো একটা অ্যাটমকে হয়তো তার থেকে দুটো ইলেকট্রন বার করে দিয়ে আমরা সেই অ্যাটম সংখ্যাতে, সেই ইলেকট্রন সংখ্যাতে পৌঁছেছি। আবার কোনো একটা অ্যাটমের মধ্যে আমরা দুটো ইলেকট্রন ঢুকিয়ে নিয়ে হয়তো সেই ইলেকট্রন সংখ্যায় পৌঁছেছি। তাহলে এই প্রত্যেকটা কি হয়ে গেল, একসাথে সবাই হয়ে গেল আইসো ইলেকট্রনিক, সবার ক্ষেত্রে ইলেকট্রন নাম্বার সেম। তাহলে বাট ডিফারেন্ট নাম্বার অফ প্রোটনস। ফর আইসোইলেকট্রনিক স্পিসিসের ক্ষেত্রে কি হবে, ক্যাটায়ন উইথ হাইয়েস্ট পজিটিভ চার্জেস স্মলেস্ট ইন সাইজ, যেটা এখানে আমরা অলরেডি দেখে নিলাম। আর অ্যানায়ন উইথ হাইয়েস্ট নেগেটিভ চার্জেস ইজ লার্জার ইন সাইজ, সেটাই দেখে নিলাম, ঠিক আছে। তো চলো এখানে একটা আমরা এক্সাম্পল করব। তার আগে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা অলরেডি আমরা পড়ে এলাম, এখান দিয়ে আর বোঝার কিছু নেই। তো এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে করে দেখি। সাপোজ ধরো তোমাকে দেওয়া আছে, ঠিক আছে, তোমাকে ধরো একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে Ca2+, ঠিক আছে, Ca2+, তারপরে হচ্ছে তোমার Si, ঠিক আছে, Si4-, আর হচ্ছে তোমার তারপরে হচ্ছে Na+, নিয়ন, আর হচ্ছে অক্সিজেন 2-, ঠিক আছে। এই কটা তোমাকে দেওয়া আছে, তুমি এখানে ভালো করে তাকিয়ে দেখো, তুমি যদি মানে পারো সেগুলো, তাহলে তুমি ভালো করে তাকিয়ে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে ইলেকট্রন নাম্বার সেম। আমি বলছি না কিন্তু প্রোটন নাম্বার সেম, প্রত্যেকটার ক্ষেত্রে ইলেকট্রন নাম্বার সেম। আমরা জানি ক্যালসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন নাম্বার কত হয়, 20 থেকে দুটো ইলেকট্রন বার করে দিলেই তো পজিটিভ চার্জ আসবে 2, তাহলে এটা হয়ে যাবে 18, ঠিক আছে। সিলিকন হচ্ছে কত, সিলিকন 14, তাহলে সিলিকন 14 মানে হচ্ছে সিলিকনের অ্যাটমের কথা বলছি আমি, 14 ইলেকট্রন নাম্বার, তাহলে 4- মানে 4টে ইলেকট্রন আরো ঢুকবে, মানে হয়ে যাবে 18, দেখো 18। সোডিয়াম প্লাস মানে তোমার হচ্ছে কত, আচ্ছা সরি, সোডিয়াম প্লাসটা এখানে যাবে না,
সরি ভুল করেছি, সোডিয়াম প্লাস নয়, এখানে তুমি রাখো হচ্ছে কে প্লাস, ঠিক আছে, কে প্লাস, কে প্লাস, তাহলে এটাও হচ্ছে তোমার 19 প্লাস 1, সরি 19 মাইনাস 1, প্লাস বলেছে তো 19 মাইনাস 1, তাহলে হয়ে যাবে 18, মিলে গেল। নিয়ন তো এমনিতেই 18, নিয়ন এমনিতেই 18, অক্সিজেন হচ্ছে 16, দুটো ইলেকট্রন ঢুকবে মানে হবে 18, ঠিক আছে। এটা সবার ক্ষেত্রেই দেখো সবাই হচ্ছে এরা আইসো ইলেকট্রনিক। এবার আমরা কিভাবে সাজাবো, সবকটাই হচ্ছে আইসো ইলেকট্রনিক, এবার আমরা কিভাবে সাজাবো, এবার আমরা সাজাবো হচ্ছে সব থেকে সাইজ অফ অ্যানায়নের মানে অ্যাটমিক রেডিয়াস বা আয়নিক রেডিয়াস সব থেকে অ্যানায়ন যার মাথায় লার্জেস্ট নেগেটিভ চার্জ থাকবে, ঠিক আছে। তাহলে হচ্ছে SI4 মাইনাস, SI4 মাইনাস হচ্ছে সব থেকে অ্যাটমিক রেডিয়াস বা আয়নিক রেডিয়াস যার সব থেকে বেশি। তারপরে 4 মাইনাসের পরে O2 মাইনাস আছে, O2 মাইনাস, তাহলে এর আয়নিক রেডিয়াস তার থেকে একটু কম, SI4 মাইনাসের থেকে একটু কম। তারপরে আছে হচ্ছে নর্মাল যে অ্যাটমটা, নর্মাল অ্যাটম হচ্ছে নিয়ন, ঠিক আছে। তারপরে তার থেকে ছোট আছে কে, তার থেকে ছোট আছে, এবার যখন আমরা ক্যাটায়নকে লিখবো তখন ক্যাটায়নের কম যে ক্যাটায়নের যে মাথায় কম চার্জ থাকবে সেইটাকে নেব, তাহলে কে প্লাসটাকে আগে নেব, কে প্লাসটাকে আগে নেব, তারপরে কাকে নেব, তারপরে নেব হচ্ছে Ca2 প্লাসটাকে, Ca2 প্লাসটাকে, ঠিক আছে। তো এইভাবে আমাদের কি হয়ে গেল, একটা সিরিজ তৈরি হয়ে গেল। তাহলে বোঝা গেল আশা করছি যে আয়নিক রেডিয়াস আমরা কিভাবে করব, যদি আইসো ইলেকট্রনিক হয় তাহলে তো সেইভাবে, আর যদি শুধুমাত্র ক্যাটায়ন বা শুধুমাত্র অ্যানায়ন দেওয়া থাকে তাহলে ক্যাটায়নটাকে সাজাবো হচ্ছে সব থেকে বড় হবে কে, যার মাথায় সব থেকে কম চার্জ আছে, ক্যাটায়নের ক্ষেত্রে সব থেকে কম চার্জ আছে, তো তাকে বড়তে রাখবো, তারপর আস্তে আস্তে ছোট করব। তারপরে অ্যানায়নের ক্ষেত্রে যার মাথায় সব থেকে বেশি চার্জ আছে, নেগেটিভ চার্জ, তাকে আগে রাখবো, তারপরে আস্তে আস্তে ছোটোর দিকে যাব। তো এইভাবে আমরা আয়নিক রেডিয়াসগুলো করব, ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার যেটা আমরা শিখে নেব সেটা হচ্ছে আমাদের, এটা তো হয়েই গেল, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন এনথালপি কি। তো আমরা এবার এখানে যেটা পড়ে নেব সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন এনথালপি। তো আগে ফার্স্টে আমাদের বুঝতে হবে যে আয়নাইজেশন এনার্জি মানে কি, হোয়াট ইজ আয়নাইজেশন এনার্জি বা আয়নায়ন শক্তি বাংলায় যদি বলি। তো এই আয়নায়ন শক্তি বা আয়নাইজেশন এনার্জি এটা মেনলি আমাদের হচ্ছে যদি ধরো কোনো একটা গ্যাসীয় পরমাণু, কেন আমি গ্যাসীয় পরমাণু বা গ্যাসীয় অণুকে নেব, কারণ গ্যাসীয় অবস্থায় কোনো পদার্থের অণুগুলিকে আমরা খুব পৃথক পৃথকভাবে খুঁজে পাই বা একটু সেপারেটলি তাদেরকে আমরা দেখতে পাই। তো সেই কারণে এই যে অণুগুলো কি হচ্ছে না, অণুগুলো অনেকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার জন্য সেই অণুগুলো বা পরমাণুগুলোর মধ্যে থেকে আমরা তাদের আউটার মোস্ট শেলটাকে খুব ভালোভাবে খুঁজে পাই, মানে তাদের বহিস্থ কক্ষপথ থেকে। আর সেইখান থেকে আমাদের একটা ইলেকট্রনকে রিলিজ করাতে গেলে, একটা ইলেকট্রনকে বাইরে বার করে দিতে গেলে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে আমাদের আয়নায়ন শক্তি বা আয়নাইজেশন এনার্জি। তাহলে কি বুঝলাম বা কি এখান থেকে আমরা পেলাম, সেটা হচ্ছে আমরা একটা গ্যাসীয় অণু বা গ্যাসীয় পরমাণুর আউটার মোস্ট শেল থেকে যখন একটা ইলেকট্রনকে বাইরে ফেলে দেব, বাইরে বার করে দেব, বাইরে রিলিজ করিয়ে দেব, তখন যে পরিমাণ শক্তি আমাদের ওই পরমাণুটার ওপর দিতে লাগবে সেটাই হচ্ছে আমাদের আয়নাইজেশন এনার্জি। কেন আমরা আয়নাইজেশন এনার্জি বলছি, কারণ আয়ন ফর্ম করা হচ্ছে, তাই না? কোনো একটা পরমাণু, কোনো একটা অ্যাটমকে আমরা যখন আয়নে কনভার্ট করছি তখন আমাদের আয়নাইজেশন এনার্জি দিতে লাগছে, সেই কারণে। তাহলে দেখো, ইট ইজ অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু টেক আউট মোস্ট লুজলি বাউন্ডেড ইলেকট্রন। লুজলি বাউন্ডেড ইলেকট্রন কোনটা হয় না, আউটার মোস্ট শেলে যে ইলেকট্রনটা থাকে সেটাই হচ্ছে আমাদের লুজলি বাউন্ড ইলেকট্রন from isolated gaseous atom. Isolated gaseous atom মানে হচ্ছে যে গ্যাসিয়াস অ্যাটমটা আমরা কি করছি না, সেখান থেকে আমাদের একটা অণু বা একটা পরমাণুকে বের করে আনাটা খুব ইজি, ঠিক আছে, একটা গ্যাসিয়াস অ্যাটম থেকে, টু চেঞ্জ ইট ইনটু গ্যাসিয়াস
cation. Its value is positive because energy is supplied. এনার্জি এখানে সাপ্লাই করা হচ্ছে, এনার্জি তুলে নেওয়া হচ্ছে না, এনার্জি এখানে দেওয়া হচ্ছে, তার জন্য এর যে চার্জটা, বা চার্জ তো ঠিক নয়, এর যে ভ্যালুটা বা অ্যামাউন্ট বলেছে না, তো ভ্যালুটা হচ্ছে এখানে পজিটিভ, যেহেতু আমাদের এনার্জি এখানে দিতে হচ্ছে। ওকে, তো এখানে লেখাও আছে দেখো, একটা গ্যাসিয়াস একটা অ্যাটম, তাই না, গ্যাসিয়াস একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, সেখানে আমরা একটা আয়নাইজেশন এনার্জিকে কি করছি না, আয়নাইজেশন এনার্জি দিচ্ছি, একটা অ্যামাউন্ট অফ এনার্জি, যেটাকে আমরা আয়নাইজেশন এনার্জি বলছি, কারণ আমরা এই অ্যাটমটার থেকে একটা ইলেকট্রনকে বাইরে বার করে দেবো। ইলেকট্রনটা বাইরে বেরিয়ে গেলে মাথায় আসবে সেই অ্যাটমটার পজিটিভ চার্জ, মানে হয়ে যাবে অ্যাটমটা ক্যাটায়ন। ঠিক আছে, আয়নে কনভার্ট হলো, আর কি হলো না, ক্যাটায়ন হলো, রাইট। তো এই ক্যাটায়ন হওয়ার ফলে কি হয়ে গেল না, সেটাতে একটা যে এনার্জির প্রয়োজন হচ্ছে ক্যাটায়ন তৈরি করার জন্য, বা একটা এনার্জিকে রিলিজ করে, সরি একটা ইলেকট্রনকে রিলিজ করার জন্য, সেটাই হচ্ছে আমাদের আয়নাইজেশন এনার্জি। তো সেকেন্ড যেটা রয়েছে পয়েন্ট আমাদের, আয়নাইজেশন এনার্জি 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু আয়নাইজেশন এনার্জি 2, আয়নাইজেশন এনার্জি 1 এর থেকেও বেশি। ঠিক আছে, তো আয়নাইজেশন এনার্জি 1, 2, 3 এগুলো কি, মানে আয়নায়ন শক্তি 1, আয়নায়ন শক্তি 2, আয়নায়ন শক্তি 3 কি, অফ ইনক্রিজড ফোর্স অফ অ্যাট্রাকশন আফটার রিমুভাল অফ ইলেকট্রন, মানে আমরা যখন আউটার মোস্ট শেল থেকে একটা ইলেকট্রনকে বার করে দিচ্ছি, তখন সেটা আমাদের হয়ে যাচ্ছে আয়নাইজেশন এনার্জি 1, কারণ একই পরিমাণ শক্তির দ্বারা আমরা সেই ইলেকট্রনকে বার করতে পারছি। আমাদের এর থেকে শক্তি বাড়াতে লাগবে তখন যখন আমরা আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রন বের করে দেওয়ার পর, আউটার মোস্ট শেল ডিসলভ হয়ে যাওয়ার পর তার আগের যে শেল, মানে পেনাল্টিমেট শেল, মানে তার ভিতরের যে শেল পেনাল্টিমেট শেল, সেই শেলটা তখন আউটার মোস্ট শেল হয়ে যাচ্ছে। সেই শেল থেকে যখন ইলেকট্রন বার করছি তখন সেটা হয়ে যাচ্ছে আয়নাইজেশন এনার্জি 2 লাগছে আমাদের, কারণ আয়নাইজেশন এনার্জি তখন আমাদের আরেকটু বেশি পরিমাণে দিতে হচ্ছে, কারণ আমরা আরো ইলেকট্রন বার করব তার পেনাল্টিমেট শেল, অর্থাৎ আয়নাইজেশন মানে তার আগের যে শেলটা সেই শেলটার থেকে। আবার এইটার থেকেও আমাদের বেশি এনার্জি লাগবে যখন আমরা তারও আগের শেল থেকে ইলেকট্রন বার করব। তো এইভাবে আমাদের আয়নাইজেশন এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকবে যত আমরা ইলেকট্রন বেশি বেশি বার করতে থাকবো। ঠিক আছে, তো ইউনিট কি হয় এটার, আয়নাইজেশন এনার্জির ইউনিট কি হয়, ইভি পার অ্যাটম, মানে তোমার ইভি মানে ইলেকট্রোভোল্ট, আমরা জানি ইলেকট্রন ভোল্ট, और किलो कैलोरी पर मोल, ओके, और किलोजूल पर मोल। ফ্যাক্টরস কি এফেক্ট করে আয়নাইজেশন এনথালপির ওপর, ঠিক আছে, কি এফেক্ট করে না, আয়নাইজেশন এনার্জি একদম ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের ওপর আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ কি ডিক্রিজ করে। মানে নিউক্লিয়ার চার্জ অর্থাৎ নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে মানে পজিটিভ চার্জ থাকবে, আর সেই ততগুলো পরিমাণে ইলেকট্রন থাকবে মানে নেগেটিভ চার্জ থাকবে। যখন এই নিউক্লিয়ার চার্জটা খুব বেশি পরিমাণে থাকে তখন আমাদের আয়নাইজেশন এনার্জি সেটাও আমাদের আস্তে আস্তে বাড়াতে হয়। ঠিক আছে, যখন বেশি পরিমাণে প্রোটন তার পজিটিভ চার্জ দিয়ে বেশি পরিমাণে ইলেকট্রনের নেগেটিভ চার্জটাকে কি করে রেখেছে না, একদম অ্যাট্রাক্টেড করে রেখেছে, একদম গায়ে গায়ে ঘেঁষিয়ে রেখেছে, নিউক্লিয়ার চার্জ দিয়ে আটকে রেখেছে, তখন আউটার মোস্ট শেল থেকেও একটা ইলেকট্রন বার করার জন্য আমাদের প্রচুর পরিমাণে আয়নাইজেশন এনার্জি দিতে লাগে। ঠিক যেমন আমি যদি বলি একটা ফর এক্সাম্পল ফ্লুরিন, ফ্লুরিনের ক্ষেত্রে আমরা জানি ফ্লুরিন সবসময় কি করে, ফ্লুরিন মাইনাসে কনভার্ট হয়, মানে ফ্লুরিনের মাথায় নেগেটিভ চার্জ আনে, আর নেগেটিভ চার্জ কেন আনে, কারণ ও একটা ইলেকট্রন নিলেই ও স্টেবল হয়ে যায় তাই জন্য। তো এই যে এরকম ফ্লুরিনের কি হয়, ফ্লুরিনের নিউক্লিয়াস আর তার দুটো শেল থাকে, দুটো শেলের যে আউটার মোস্ট শেল, প্রথম শেলটা তো ভরেই থাকে দুটো ইলেকট্রনে, আর আউটার মোস্ট শেলেও কটা ইলেকট্রন থাকে না, 7খানা ইলেকট্রন অলরেডি থাকে, 7খানা ইলেকট্রন অলরেডি থাকে, 1 2 3 4 5 6 7। তো এই 7খানা ইলেকট্রনে ও কি হচ্ছে না, তোমার 7খানা
প্রোটনও তার মানে আছে, 7খানা ইলেকট্রন আছে মানে 7খানা প্রোটন, 7খানা বলছি, টোটাল 9খানা ইলেকট্রন থাকে আউটার মোস্ট শেলকে নিয়ে, তো 9খানা প্রোটনও আছে নিশ্চয়ই। তো 9খানা প্রোটন 9খানা ইলেকট্রনকে একদম এরম ভাবে বাইন্ড করে রাখে, নিউক্লিয়ার চার্জ বিশাল পরিমাণে হয়। সেই কারণে এখান থেকে একটা ইলেকট্রনকে বার করে নেওয়ার জন্য, যেখানে ও ইলেকট্রন গ্রহণ করে সেখানে একটা ইলেকট্রন বের করে নেওয়ার জন্য প্রচুর পরিমাণে শক্তি দিতে হয়। ঠিক আছে, প্রচুর পরিমাণে শক্তি দিতে হয় ওকে। কি শক্তি? না আয়নায়ন শক্তি বা আয়নাইজেশন এনার্জি প্রচন্ড পরিমাণে দিতে হয় একটা ইলেকট্রনকে বার করার জন্য। তো এইটাই বললো হচ্ছে যত নিউক্লিয়ার চার্জ বাড়ে তত আয়নাইজেশন এনার্জি বাড়ে। আচ্ছা, আয়নাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল অফ অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস যত কমে, আমি যদি ফ্লুরিনকে দিয়েই বোঝাই, ফ্লুরিনের অ্যাটমিক রেডিয়াস অনেক কম, ফ্লুরিনের অ্যাটমিক রেডিয়াস এতটা কম বলে এর আয়নাইজেশন এনার্জিও বেশি হবে। ঠিক আছে, অ্যাটমিক রেডিয়াসের সাথে আয়নাইজেশন এনার্জির রিলেশনটা কেমন? না ইনডিরেক্টলি প্রপোর্শনাল বা ইনভার্সলি প্রপোর্শনাল। নেক্সট হচ্ছে স্টেবল কনফিগারেশন, হাফ অ্যান্ড ফুলফিলড অরবাইটালস। ঠিক আছে, স্টেবল কনফিগারেশন হচ্ছে হাফ অ্যান্ড ফুলফিলড অরবাইটালস। তো যে সমস্ত আমরা দেখতে পাই যে আউটার মোস্ট শেলের ইলেকট্রনগুলো যদি হাফ ফুলফিল হয়ে থাকে, মানে হাফ ফিল্ড হয়ে থাকে, সেটা হচ্ছে স্টেবল। আবার ফুলফিলড হয়ে থাকলে সেটাও স্টেবল। মাঝামাঝি যদি কোনো পজিশন থাকে, যেমন ধরো আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি, নাইট্রোজেনের 1s2 2s2, ঠিক আছে, আর 2p3। তো পি এর যে ঘরটা, সেই ঘরটা 3টে ভাগে বিভক্ত, 3টে অরবাইটাল থাকে, তো প্রত্যেকটা অরবাইটালে একটা করে ইলেকট্রন থাকে, মানে এটা হচ্ছে হাফ ফিল্ড শেল। আর যদি আমি এটার ক্ষেত্রে যদি নিয়নের ক্ষেত্রে বলি, তাহলে নিয়নের ক্ষেত্রে হচ্ছে আমাদের 1s2 2s2 2p6, তাই তো? তাহলে পি এর ঘরটা পুরোপুরি ফুলফিল থাকে, তাহলে এরা হচ্ছে সব থেকে বেশি স্টেবল। ঠিক আছে, প্রথমে ফুলফিল্ড হচ্ছে সব থেকে বেশি স্টেবল, আর হাফ ফিল্ড হচ্ছে তার থেকে একটু কম স্টেবল কিন্তু খুব ভালো স্টেবল। ঠিক আছে, তাহলে এই দুটো স্টেট হচ্ছে স্টেবল। কিন্তু এইগুলোই যদি আমরা কার্বনের ক্ষেত্রে চলে যাই, অক্সিজেনের ক্ষেত্রে চলে যাই, তাহলে কি হয়ে যাবে? 1s2 2s2 2p4, এটা হচ্ছে আমাদের অক্সিজেন। তাহলে পিটা কিরকম হয়ে যাবে? পিটা আমাদের হাফ ফিল্ড থাকবে না, জিনিসটা এরকম হয়ে যাবে। তাহলে এরা হচ্ছে আনস্টেবল। তাহলে যত আমাদের হাফ ফিল্ড ফুলফিল্ড এরকম অরবাইটাল থাকবে, তত আমাদের আয়নাইজেশন এনার্জি বাড়াতে লাগবে, বেশি দিতে লাগবে। কারণ এরা কখনোই এই রকম স্ট্রাকচার হোক আর এরকম স্ট্রাকচার হোক, এখান থেকে কখনোই একটা ইলেকট্রন এরা লুজ করতে চাইবে না। এরা কখনোই একটা করে ইলেকট্রন লুজ করতে চাইবে না, কারণ এরা ইলেকট্রন লুজ করা মানেই এরা আনস্টেবল কন্ডিশনে, আনস্টেবল কন্ডিশনে চলে যাওয়া। আর আনস্টেবল কন্ডিশনে এরা কখনোই স্টেবল থেকে যেতে চাইবে না। সেই জন্য প্রচুর পরিমাণে কি দিতে লাগে আমাদের? না এনার্জি দিতে লাগে। পেনিট্রেটিং পাওয়ার অফ ইলেকট্রন, পেনিট্রেটিং পাওয়ার অফ ইলেকট্রন মানে SPDF। তো সব থেকে পেনিট্রেটিং পাওয়ার ইলেকট্রনের সেটা হচ্ছে এস থেকে আমাদের ইলেকট্রন বার করা খুব ইজি হয়ে যায়। পি থেকে আরো কঠিন, ডি থেকে আরো কঠিন, এফ থেকে আরো কঠিন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আয়নাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল অফ শিল্ডিং এফেক্ট। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাপার। শিল্ডিং এফেক্টের সাথেও কি করে না এটা ইনভার্সলি প্রপোর্শনাল থাকে। ঠিক আছে, তো এই হলো গিয়ে আমাদের আয়নাইজেশন এনার্জি। নেক্সট আমরা দুটো জিনিস আরো পড়বো এখানে, সেটা হচ্ছে ফর সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ আয়নাইজেশন এনার্জি ইজ অ্যাজ ফলোস। ঠিক আছে, কারেক্ট আয়নাইজেশন এনার্জির যে মানে আমরা আয়নাইজেশন এনার্জি 1 আর আয়নাইজেশন এনার্জি 2, তো আমরা কিভাবে দেখব? দেখো, লিথিয়ামের পর বেরিলিয়াম আসার কথা ছিল, তারপর বোরন, তারপর কার্বন, তারপর অক্সিজেন, এইভাবে, এইটা ঠিকই আছে। তো অক্সিজেনের আগে নাইট্রোজেন আসার কথা ছিল। তো বেসিক্যালি এখানে কি ঘটনাটা ঘটে, আমি খালি এক্সেপশনের জায়গাগুলোকে দেখাবো। ঠিক আছে, এক্সেপশনের জায়গাগুলোকে আমি দেখাবো। তো এক্সেপশনের জায়গায় দেখো, লিথিয়ামের ক্ষেত্রে আমরা জানি লিথিয়ামের ক্ষেত্রে 2 আর 1 থাকে। তো আয়নাইজেশন এনার্জি 1টা খুব কি হয়, আয়নাইজেশন এনার্জি 1টা সব থেকে কম হয়। কেন? এই যে একটা ইলেকট্রনকে বের করে দেওয়া খুব ইজি। এরপরেই হচ্ছে আমাদের বোরন চলে আসে। বোরন কেন আসে? কারণ 2 2 1।
আউটার মোস্ট শেলে 1 আছে, এখান থেকে আয়নাইজেশন এনার্জি 1, তাহলে খুব ইজি হবে। বেরিলিয়াম কেন এই দুটোর মাঝখানে না থেকে পিছনে চলে গেল বেরিলিয়ামের, এই বোরনের? কারণ 2 2, তাহলে এখানে আমরা 1 পেয়ে যাচ্ছি, তো বোরন ওই জন্য সামনে এগিয়ে আসছে। এখানে আমাদের আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রন হয়ে যাচ্ছে, তাহলে দুটো ইলেকট্রন হয়ে যাওয়া মানে আমাদের আয়নাইজেশন 2 এ আমরা মানে বেরিলিয়ামকে একদম কমে পাবো, কারণ দুটো ইলেকট্রন বার করে দেওয়া খুব ইজি, তাই না? আয়নাইজেশন এনার্জি 2 মানেই তো দুটো ইলেকট্রন বার করে দেওয়া, তাহলে দুটো ইলেকট্রন বার করে দেওয়া বেরিলিয়ামের জন্য খুব ইজি হয়ে যাবে। কিন্তু আমরা যখন আয়নাইজেশন এনার্জি 1 দিচ্ছি, তখন কিন্তু সেখানে আমাদের বেরিলিয়ামটা কি হবে, বেরিলিয়ামটা পরে আসবে। তারপরে কার্বন, কার্বনের আমরা জানি 2 2 2, তাহলে 2। আবার অক্সিজেনের হচ্ছে 2 2 4। কেন নাইট্রোজেন আগে এলো না? অক্সিজেনের ক্ষেত্রে তো আমরা জানি যে 2 2 4, আর নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জানি 2 2 3, তাহলে তিনটে ইলেকট্রনকে বের করে দেওয়া ইজি চারটে ইলেকট্রনের তুলনায়। কিন্তু একটা জিনিস আমরা এইমাত্র দেখে এলাম, সেটা হচ্ছে নাইট্রোজেনের এরকম হাফ ফিল্ড কনফিগারেশন থাকে। হাফ ফিল্ড কনফিগারেশন থাকার জন্য অক্সিজেনের থেকে নাইট্রোজেন বেশি স্টেবল, তো সেই কারণে স্টেবিলিটির জন্য নাইট্রোজেন কি হয়ে যায়, তার আয়নাইজেশন এনার্জি বাড়িয়ে দেয়, ঠিক আছে? তারপর ফ্লুরিন, তারপর নিয়ন। আশা করি বোঝা গেল এই পার্টটা। এবার যদি আমি বেরিলিয়ামের ক্ষেত্রে বলি, বেরিলিয়ামের হচ্ছে 2 2, তাহলে দুটো ইলেকট্রন বার করা ইজি। কার্বনের ক্ষেত্রে 2 2 2, দুটো ইলেকট্রন বার করা ইজি। তারপরে হচ্ছে আমাদের সব থেকে এখানে বেশি দেখো লিথিয়াম, কারণ এদের পিছনে তো 1 আছে, ঠিক আছে? বোরনের ক্ষেত্রে 2 2 1, এবারে 1 এ আসছে আস্তে আস্তে। নাইট্রোজেন হচ্ছে হাফ ফিল্ড, ওই জন্য এর স্টেবিলিটি বেশি। তারপরে ফ্লুরিনের ক্ষেত্রে 2 2 হচ্ছে 2 2 7, ঠিক আছে? তো 7 এখান থেকেও। তারপরে হচ্ছে অক্সিজেন। তো এইভাবেই জিনিসগুলো কি হয়ে যাচ্ছে না, এক্সেপশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে জিনিসগুলো কি হয়ে যাচ্ছে, এক্সেপশনাল কেস হয়ে যাচ্ছে। এবার যদি আমরা থার্ড পিরিয়ডের ক্ষেত্রে যাই, তাহলে সেই ক্ষেত্রেও তোমরা ভালো করে দেখতে পাবে যে সোডিয়ামের পর চলে আসছে অ্যালুমিনিয়াম। কেন অ্যালুমিনিয়াম চলে আসছে? কারণ হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে 2 8 1, তারপরে অ্যালুমিনিয়াম 2 8 3, তো 3 এর একটা ইলেকট্রন বার করা, মানে আয়নাইজেশন 1 এর ক্ষেত্রে একটা ইলেকট্রন বার করা ইজি। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2 8 2, দুটো ইলেকট্রন, তাহলে আয়নাইজেশন এনার্জি 2 এর ক্ষেত্রে ম্যাগনেসিয়াম সবার ফার্স্টে থাকবে, ঠিক আছে? এখানেও হাফ ফিল্ডের একটা ব্যাপার থাকবে, এই যে ফসফরাস, ঠিক আছে? হাফ ফিল্ডের একটা ব্যাপার আছে, ওকে? তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার আমরা দেখব যে আয়নাইজেশন এনার্জি কি হবে যদি আমরা একটা পিরিয়ড ওয়াইজ বাঁ দিক থেকে ডান দিকে যাই, ঠিক আছে? লেফট টু রাইটে যাই আর ডাউন টু আ গ্রুপ যাই, তাহলে কি হবে জিনিসটা। তো আমি এখানে দেখে নিচ্ছি যে যদি আমি আয়নাইজেশন এনার্জি এরকম যাই, তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা, তো এখানে আমি একটু বলি যে দেখো একটা এমন কালার নিই যেটা সবেতেই ফুটবে। তো এখানে যদি আমি একটা অ্যাক্রস আ পিরিয়ড যাই, অ্যাক্রস আ পিরিয়ড গেলে কি হবে, আমাদের আয়নাইজেশন এনার্জি আস্তে আস্তে কি করবে, বাড়বে। কেন বাড়বে না? দেখো যদি আমরা পিরিয়ড 3টাকেই ধরি, তাহলে হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, এই করতে 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 আমরা ফ্লুরিনের দিকে চলে যাব। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 8 1, তো একটা ইলেকট্রনকে বের করে নেওয়া খুব ইজি। 2 8 2, এটাকে বার করা আরেকটু টাফ হয়ে যাচ্ছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 2 8 3, এটাকে বার করা আরেকটু টাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে কি আস্তে আস্তে যখন ফ্লুরিনে চলে যাব, ঠিক আছে, যখন ফ্লুরিনে চলে যাব তখন হয়ে যাবে, সরি ফ্লুরিন না, এটা হয়ে যাবে ক্লোরিন। এখানে হয়ে যাবে থার্ড পিরিয়ড বলেছি, ক্লোরিন 2 8 7 হয়ে যাবে। তো এই যে 7, এই ইলেকট্রন ছেড়ে দেওয়ার বদলে ইলেকট্রন নিতে চায়, আর এদের মধ্যে নিউক্লিয়ার চার্জ এতটাই বেশি থাকে যে এরা ইলেকট্রন কখনোই ছাড়তে চায় না, ইলেকট্রন নিতে চায়। তো তার জন্য আয়নাইজেশন এনার্জি যত আমরা এদিকে যাব, তত আয়নাইজেশন এনার্জি কি হবে, বাড়বে, ঠিক আছে? বাড়বে। আর আয়নাইজেশন এনার্জি যত আমরা ওপর থেকে নিচে, ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি যত আমরা ওপর থেকে নিচে যাব, তত ডিক্রিজ করবে। কিভাবে ডিক্রিজ করবে? দেখো নিচ থেকে ওপরে গেলে ইনক্রিজ করছে, ওপর থেকে নিচে গেলে ডিক্রিজ করবে। আয়নাইজেশন এনার্জি মানে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা, মানে ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য মানে আমরা যে দেখলাম না যে লিথিয়াম,
তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম, এদের ক্ষেত্রে কি হচ্ছে না 2 1 2 8 1 2 8 8 1, রুবিডিয়ামের ক্ষেত্রে 2 8 18 8 1। তো এইরকম ভাবে এদের প্রত্যেকের শেল বাড়ছে, প্রত্যেকের শেল আস্তে আস্তে বাড়ছে। তো প্রত্যেকের শেল যেহেতু আস্তে আস্তে বাড়ছে আর আউটার মোস্ট শেলে একটা করেই ইলেকট্রন থাকছে, তাই না, আউটার মোস্ট শেলে একটা করেই ইলেকট্রন থাকছে। তো যত শেল বাড়বে তত আউটার মোস্ট শেলের ইলেকট্রন ছেড়ে দেওয়া ইজি হবে, তাই না, যার কাছে যত বেশি জামা আছে সেখান থেকে একটা জামা দিয়ে দেওয়া খুব ইজি হয়, তাই না, যত কম জামা থাকবে সেখান থেকে একটা জামা দিতে গেলে আমাদের কি হবে, কষ্ট হবে, আদেও কি আমরা দেব কি দেব না, এই একটা দোনমনা চলবে। কিন্তু যখন আমাদের কাছে এক্সট্রা অনেক জামা আছে তখন আমাদের সেই জামা মানে সেখান থেকে একটা জামা দিয়ে দেওয়া খুব ইজি ব্যাপার। তো সেই কারণে কি হবে না রুবিডিয়াম খুব ইজিলি ইলেকট্রন ছাড়তে পারবে, তার জন্য আয়নাইজেশন এনার্জি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাকে আমরা আবার কেন এনার্জি দেব, তাই জন্য এ সব থেকে লোয়েস্ট হবে, ঠিক আছে, সব থেকে লোয়েস্ট। তারপরে পটাশিয়াম, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে কিন্তু ছাড়তে রুবিডিয়ামের থেকে একটু কষ্ট হচ্ছে, সেই জন্য আমাদের পটাশিয়াম, তাহলে যত আমরা নিচের দিকে নামছি তত আমাদের কি হয়ে যাচ্ছে না ডিক্রিজ করে যাচ্ছে, কি ডিক্রিজ করে যাচ্ছে, আমাদের আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করে যাচ্ছে। বোঝা গেল আশা করি এটা। চলো নেক্সট পার্টে চলে যাই, ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি, ঠিক আছে, বাংলায় বললে হচ্ছে ইলেকট্রন আসক্তি। আয়নাইজেশন এনার্জি আমি বললাম আয়নায়ন শক্তি, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রনের প্রতি খিদে, ইলেকট্রনের প্রতি খিদে, ইট ইজ অ্যামাউন্ট অফ এনার্জি D when gaseous atom accepts an electron to form gaseous anion। মানে আগেরটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইলেকট্রন বেরিয়ে গিয়ে মাথায় পজিটিভ চার্জ নিয়ে আসছে, অর্থাৎ অ্যাটমটা ক্যাটায়নে পরিণত হচ্ছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাটম যে কিনা ইলেকট্রন নিতে চায়, ইলেকট্রন নিয়ে নিজের মাথায় নেগেটিভ চার্জ নিয়ে আসে, ফলে অ্যানায়ন তৈরি করে, ঠিক আছে। তো আর যে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়, ঠিক আছে, এটা অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হবে, ঠিক আছে, এটা অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড, অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড when gaseous atom accepts an electron to form gaseous anion। ওখানে আমরা এনার্জি দেওয়ার ফলে ইলেকট্রন বেরোচ্ছিল, এখানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তার জন্য এখানে ইলেকট্রন ঢুকছে তার জন্য এনার্জি বেরিয়ে আসছে, রেসিপ্রোকাল ঘটনা, ঠিক আছে। তো গ্যাসিয়াস একটা অ্যাটম এক্স, যার সাথে ইলেকট্রন অ্যাড হচ্ছে আউটার মোস্ট শেলে, ফলে তৈরি হচ্ছে এক্স মাইনাস একটা ইলেকট্রোনেগেটিভ আয়ন বা বলা হয় অ্যানায়ন, গ্যাসিয়াস ফর্মে, তার সাথে ইলেকট্রন অ্যাফিনিটি যেটা একটা অ্যামাউন্ট অফ এনার্জি সেটা রিলিজ হচ্ছে। EA1 ইলেকট্রন অ্যাফিনিটি, ওখানে যেমন আমাদের ছিল যে আয়নাইজেশন এনার্জি 1, আয়নাইজেশন এনার্জি 2, এখানে ইলেকট্রন অ্যাফিনিটি 1 ইজ নেগেটিভ, বাট ইলেকট্রন অ্যাফিনিটি 2 অ্যান্ড সাকসেসিভ ইলেকট্রন অ্যাফিনিটিস, মানে ইলেকট্রন অ্যাফিনিটি 2 তে গিয়েই তো শেষ নয়, ইলেকট্রন অ্যাফিনিটি 3 হতে পারে, 4 হতে পারে, যা পরপর যা আসবে সব হচ্ছে পজিটিভ। কেন? বিকজ ইট বিকামস ডিফিকাল্ট টু অ্যাড ইলেকট্রন টু অ্যানায়ন, ঠিক আছে, ইলেকট্রন অ্যাড করাটা ডিফিকাল্ট হয়ে যায়, অ্যানায়ন তৈরি করার জন্য ইলেকট্রন অ্যাড করা ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোনোটাই ডিফিকাল্টের কিছু ব্যাপার নেই, ইলেকট্রন আমরা বার করতে পারি। তো অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন একটা ইলেকট্রন যখন নিচ্ছে তখন মাথায় আসছে মাইনাস চার্জ, আর ইলেকট্রন অ্যাফিনিটি 1 যেটা, সেটাও হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ, ঠিক আছে, নেগেটিভ কি -141 কিলোজুল পার মোল। মানে এই যে ইলেকট্রন অ্যাফিনিটির যে ইলেকট্রন অ্যাফিনিটির যে অ্যামাউন্ট অফ এনার্জিটা, এটা ফার্স্টের ক্ষেত্রে কি থাকবে, ফার্স্টে নেগেটিভ হবে, তারপরে কি হবে, তারপর থেকে পজিটিভ হতে থাকবে, তারপর থেকে পজিটিভ হতে থাকবে, ঠিক আছে, ফার্স্টে নেগেটিভ তারপরে পজিটিভ। তারপরে কি, এই অক্সিজেনের মধ্যে যখন আমরা আরেকটা ইলেকট্রনকে ঢোকাবো, ঠিক আছে, এই অক্সিজেনের মধ্যে, মানে অক্সিজেনটা অলরেডি একটা মাইনাস হয়ে রয়েছে মাথায়,
একটা মাইনাস হয়ে রয়েছে, এর মধ্যে যখন আরেকটা আমরা ইলেকট্রন ঢোকাবো তখন আমরা সেখানে কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে কি না O2 মাইনাস। বেসিক্যালি দুটো ইলেকট্রনই তো ঢোকে অক্সিজেনের মধ্যে স্টেবল করার জন্য, তখন কিন্তু Ea2টা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 780 কিলোজুল পার মোল। ওকে, চলো নেক্সট বলছে ফ্যাক্টরস এফেক্টিং, যেমন আমরা আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে ফ্যাক্টরস এফেক্টিং দেখে এলাম, ঠিক তেমনি আমরা এখানেও দেখব ফ্যাক্টরস এফেক্টিং ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি রেসিপ্রোকাল বা বলা যায় যে ইনডিরেক্টলি প্রপোর্শনাল অফ অ্যাটমিক সাইজ। মানে আগেরটায় আমরা দেখেছিলাম যে ঠিকই যে অ্যাটমিক সাইজ যত বাড়বে ইলেকট্রন আয়নাইজেশন এনার্জি কি হবে, কমবে। ঠিক আছে, মানে আমরা বলতে পারি অ্যাটমিক সাইজ যত কমবে আয়নাইজেশন এনার্জি বাড়বে। এই ক্ষেত্রেও তাই, অ্যাটমিক সাইজ যত কমবে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। তো সেই রকম ভাবেই আমি তাহলে বলতে পারি যে আমি যদি বলা যায় যে আচ্ছা হিলিয়াম লিথিয়াম থেকে যদি বলি, লিথিয়াম থেকে ডট ডট করে যদি আমি ফ্লুরিন অবধি যাই, তাহলে আমাদের কি হয় না অ্যাটমিক সাইজ কমে। অ্যাটমিক সাইজ কমে তার মানে কি হচ্ছে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ছে। ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে না কেন, লিথিয়াম ইলেকট্রন নেয় না, ইলেকট্রন ছেড়ে দেয়। সেই জায়গায় ফ্লুরিন ইলেকট্রন নেয়, তাহলে ইলেকট্রন নিচ্ছে মানে কি হচ্ছে, ইলেকট্রন নিচ্ছে মানে অ্যানায়ন গঠন করছে, ফলে ইলেকট্রন অ্যাফিনিটি একটা রিলিজ হচ্ছে। ওকে, তো নেক্সট হচ্ছে আরেকটা কি, আগেরটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নিউক্লিয়ার চার্জ বাড়ার সাথে সাথে ইলেকট্রোনেগেটিভিটি আয়নাইজেশন এনার্জি বাড়ে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার চার্জ 1 নিউক্লিয়ার চার্জ, তাই তো আগেরটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই যে হ্যাঁ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের সাথে এটা হচ্ছে রেসিপ্রোকাল। আর এটার ক্ষেত্রে আমরা দেখছি যে এটা হচ্ছে কি না সরি রেসিপ্রোকাল না, ওখানে দেখেছিলাম হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, এটার ক্ষেত্রে হচ্ছে ইনডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, নিউক্লিয়ার চার্জ যত মানে এক্স্যাক্ট হয়, নিউক্লিয়ার চার্জ যত এক্স্যাক্ট হয় তত কি হয়, ইলেকট্রন অ্যাফিনিটি কমে যায়। ওকে, ইলেকট্রন অ্যাফিনিটি কমে যায়, ওই জন্যই ফ্লুরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। ঠিক আছে, ক্লোরিন মাইনাসের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, কারণ ক্লোরিনের এই যে পজিটিভ চার্জ মানে নিউক্লিয়াস, তারপরে এর শেল হচ্ছে 3টে, শেল 3টে মানে এর ডিস্টেন্সটা বাড়ছে, তাই না, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেলের ডিস্টেন্স বাড়ছে। আর সেই জন্য নিউক্লিয়ার চার্জের অত বেশি এফেক্ট নেই আউটার মোস্ট শেলের ওপর, আউটার মোস্ট শেলের ইলেকট্রনের ওপর অত বেশি এফেক্টিভ নয় নিউক্লিয়ার চার্জটা। সেই জন্য ফ্লুরিন থাকা সত্ত্বেও ফ্লুরিনের যেহেতু দুটো মাত্র শেল, এর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা অনেক বেশি। তো রেসপেক্টেড টু কার সাথে না, ক্লোরিনের সাথে। সেই জন্য ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে ক্লোরিন এগিয়ে যায়, ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি কি হয় না বেশি হয় তুলনামূলকভাবে ফ্লুরিনের। ঠিক আছে, স্টেবল ইলেকট্রনিক এটাও কিন্তু একটা এক্সেপশনের জায়গা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে, হাফ ফিল্ড ফুল ফিল্ডের যে ব্যাপারটা ওটা আমি অলরেডি বলে দিয়েছি। আর এটাও হচ্ছে 1 শিল্ডিং এফেক্ট, ইলেকট্রন অ্যাফিনিটি আয়নাইজেশন এনার্জি দুটোই শিল্ডিং এফেক্টের কি হয় না তোমার ইনভার্সলি প্রপোর্শনাল। চলো ইলেকট্রন অ্যাফিনিটি দেখো, যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, এই মাত্র আমি দেখালাম যে বাঁ দিক থেকে যত ডান দিকে যাচ্ছি তত ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ছে। কেন বাড়বে না, কারণ কি হচ্ছে না ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে, আর ফলে ইলেকট্রন অ্যাফিনিটিও বাড়ছে। আর যত আমরা নিচের দিকে নামছি বা ওপরের দিকে উঠছি, ইলেকট্রন অ্যাফিনিটি নিচ থেকে ওপরের দিকে গেলে বাড়বে, ওপর থেকে নিচের দিকে নামলে কমবে। কেন কমবে না, ইলেকট্রন অ্যাফিনিটি যার ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা অনেক বেশি, যেমন এই যে যত নিচের দিকে নামছি তত আমাদের কি হচ্ছে, ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে তাদের। তো সেই জন্যই আমরা যত নিচের দিকে নামছি তত ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে ইলেকট্রন কেউ নেবে কেন, আর ইলেকট্রন না নিলে সেখানে ইলেকট্রন অ্যাফিনিটির গল্পও আসবে না, সেই জন্য এটা হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল। চলো এবার হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে a qualitative measure of the ability of an atom in a chemical compound to attract shared electrons to itself is called electronegativity। মোদ্দা কথায় বলতে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কোথাও না, মানে ইলেকট্রন অ্যাফিনিটি কোথাও না কোথাও ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করে। কেন, ইলেকট্রন অ্যাফিনিটি তখনই হবে বা সেই অ্যামাউন্ট অফ এনার্জি তখনই রিলিজ হবে যখন কোনো একটা ইলেকট্রন কোনো একটা অ্যাটমে এসে এন্টার করবে,
তাই না? কোনো একটা অ্যাটমে এসে কোনো ইলেকট্রন এন্টার করবে, তখনই ইলেকট্রন অ্যাফিনিটি রিলিজ হবে, মানে সেই অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হবে। তো সেই কারণে আমরা বলতে পারি যে ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে যার যত বেশি ক্ষমতা আছে কোনো একটা ইলেকট্রনকে নিজের মধ্যে টেনে নেওয়ার। ফ্লুরিন, ক্লোরিন, সব থেকে বেশি ফ্লুরিনের আছে কোনো একটা ইলেকট্রনকে নিজের মধ্যে টেনে নেওয়ার। সেটাই আবার ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি হয়ে যাচ্ছে? ক্লোরিনের। সেটাও আমি বলে দিলাম কেন, কি বৃত্তান্ত। তো ইলেকট্রন নেগেটিভিটি সব থেকে বেশি হচ্ছে ফ্লুরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, মানে হ্যালোজেন যে গ্রুপটা, সেই গ্রুপটার ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে হাই। তার মানে আমরা বুঝতে পারছি যত আমরা বাদিক থেকে ডান দিকে যাব তত আমাদের ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? ইনক্রিজ করবে। এখান থেকে কিন্তু আমরা এটাও পেয়ে গেলাম, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে যত আমরা বাদিক থেকে ডান দিকে যাব কোনো একটা পিরিয়ড বরাবর। কারণ পিরিয়ডের বাদিকে যে সমস্ত এলিমেন্টগুলো থাকে তারা ইলেকট্রন নেওয়ার বদলে ছেড়ে দিতে চায় বেশি, তাই না? ইলেকট্রন ছেড়ে দেয়, সেজন্য ওর ইলেকট্রোনেগেটিভিটি কম। আর যত ডান দিকে যাব তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, কারণ ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেড়ে যায় তাদের। ঠিক আছে, দ্য ইলেকট্রোনেগেটিভিটি ইজ ইনভার্সলি রিলেটেড টু দ্য মেটালিক প্রপার্টিজ অফ এলিমেন্টস। তার মানে আমি ঠিকই বললাম যে এই যে লিথিয়াম, বাদিকে কারা কারা থাকে? লিথিয়াম থাকে, সোডিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, বেরিলিয়াম থাকে। তো এরা থাকে হচ্ছে সব বাদিকে, এই সমস্ত এলিমেন্টসগুলো সব পিরিয়ডিক টেবিলের বাদিকে থাকে। তাহলে বাদিকে যারা থাকে তাদের ইলেকট্রোনেগেটিভিটি কম। তো সেই কারণে আমরা বলতে পারছি এরা হচ্ছে মেটালিক ক্যারেক্টারও দেখায়, তাই তো? এরা হচ্ছে মেটালস। তাহলে মেটালসরা ইনভার্সলি প্রপোর্শনাল হবে কার সাথে? না ইলেকট্রোনেগেটিভিটির সাথে। ওকে, চলো তাহলে আমরা বলেই দিলাম অলরেডি, যত আমরা বাদিক থেকে ডান দিকে যাব তত আমাদের ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, যত আমরা মানে বাদিক থেকে ডান দিকে যাব তত আমাদের ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, যত আমরা ওপর থেকে নিচের দিকে নামবো তত আমাদের ইলেকট্রোনেগেটিভিটি কমবে। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি কমবে। এবার আমরা কিছুটা পড়ে নেব হচ্ছে পিরিয়ডিক ট্রেন্ডস ইন কেমিক্যাল প্রপার্টিজ। আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ ডান, এবার আমরা কেমিক্যাল প্রপার্টিজ পড়ে নেব। কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে প্রথমেই আমাদের আসছে হচ্ছে ভ্যালেন্স শেল, ভ্যালেন্স ইলেকট্রনস, অক্সিডেশন স্টেট। তো কিন্তু ভ্যালেন্স ইলেকট্রনসের ওপরেই ডিপেন্ড করে, তাই না? ভ্যালেন্স ইলেকট্রনসের ওপরেই ডিপেন্ড করে হচ্ছে আমাদের অক্সিডেশন স্টেট। ওকে, তো এখানে কি বলছে যে পিরিয়ডিসিটি অফ ভ্যালেন্স অর অক্সিডেশন স্টেটস, মানে কি দ্য ভ্যালেন্স অফ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস ইজ ইউজুয়ালি ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট অরবিটালস। তাহলে ভ্যালেন্স অফ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট এটা ইকুয়াল হয় কার সাথে? যে সেই মানে ভ্যালেন্স নাটা ঠিক, এটা ভ্যালেন্সি বলা যায়। ভ্যালেন্সি কিসের ওপর ডিপেন্ড করে? না রিপ্রেজেন্টেটিভ যে এলিমেন্টটা তার যে আউটার মোস্ট শেলে যতগুলো ইলেকট্রন প্রেজেন্ট আছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে কোনো এলিমেন্টের, মানে সেই রেসপেক্টিভ এলিমেন্টের কি ভ্যালেন্সি। কারণ আমরা জানি যে যতগুলো ইলেকট্রন প্রেজেন্ট থাকে আমাদের আউটার মোস্ট শেলে কোনো অ্যাটমের, সেই নাম্বার দেখে আমরা বুঝতে পারি সেই অ্যাটমটা ইলেকট্রন নেবে না দেবে, ইলেকট্রন গেইন করবে না লুজ করবে। যদি ইলেকট্রন যে কটা পরিমাণ ইলেকট্রন গেইন হবে, মানে যে কটা ইলেকট্রন গেইন করবে, সেই গেইনিং অফ ইলেকট্রনসটাকে, মানে যে নাম্বার অফ গেইনিং অফ ইলেকট্রনসটাকে বলবো হচ্ছে ভ্যালেন্সি সেই এলিমেন্টের ক্ষেত্রে। আর যে এলিমেন্টটা ইলেকট্রন লুজ করবে, তো নাম্বার অফ লুজিং অফ ইলেকট্রন সেটা হবে কি? সেটা হবে হচ্ছে সেই এলিমেন্টটার ভ্যালেন্সি। যেমন ধরো সাপোজ আমাদের লিথিয়ামের ক্ষেত্রেও ভ্যালেন্সি 1, আবার ফ্লুরিনের ক্ষেত্রেও ভ্যালেন্সি 1। কিভাবে? লিথিয়ামের আমরা জানি যে ইলেকট্রনিক কনফিগারেশন 2r1, আর ফ্লুরিনের আমরা জানি ইলেকট্রনিক কনফিগারেশন 2r7। ঠিক আছে, তাহলে লিথিয়াম কি করবে? আউটার মোস্ট শেল থেকে একটা ইলেকট্রন বার করে দেবে, দিয়ে নিজেকে স্টেবল করবে। আর ফ্লুরিন এই 7খানা ইলেকট্রনের মধ্যে 1খানা ইলেকট্রনকে ঢুকিয়ে দিয়ে 8খানা ইলেকট্রন বানাবে, নিজেকে ইলেকট্রনিক্যালি স্টেবল বানাবে। তাই জন্য যে পরিমাণ ইলেকট্রন বেরিয়ে গেল আর যে পরিমাণ ইলেকট্রন ঢুকে এলো, এই দুটো পরিমাণই আমাদের সেম দুজনের ক্ষেত্রে, আর এগুলোই হচ্ছে এদের ভ্যালেন্সি। ঠিক আছে, হয়ে গেল। এবার দ্য টার্ম অক্সিডেশন স্টেট ইজ ফ্রিকুয়েন্টলি ইউজড ফর ভ্যালেন্সি। ঠিক আছে, এই অক্সিডেশন স্টেটটাও ডিপেন্ড করে হচ্ছে এই ভ্যালেন্সিরই ওপর।
The oxidation state of an element in a particular compound can be defined as the charge acquired by its atom on the basis of electronegative consideration from other atoms in the molecule. মানে বলতে চেয়েছে ধরো সাপোজ অক্সিজেনের মাথায় 2- আসে, তাই তো অক্সিজেন কি করে, অক্সিজেন নিজের কাছে থাকে হচ্ছে 2 আর 6 8টা ইলেকট্রন, এখানে ও কি করে দুটো ইলেকট্রনকে গেইন করে, দুটো ইলেকট্রন গেইন হওয়ার ফলে এটা হয়ে যায় 2 আর 8 মানে 10, নিয়নের যে ইলেকট্রনিক কনফিগারেশন রিচ করে, আর অক্সিজেনের মাথায় চলে আসে 2-। তো এই 2- হওয়ার জন্য অক্সিজেনের যে অক্সিডেশন স্টেট, অক্সিজেনের যে অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা সেটা হয়ে যায় কত, সেটা হয়ে যায় 2- মানে -2, ঠিক আছে, -2 হয়ে যায়। লিথিয়ামের ক্ষেত্রে +1, ফ্লুরিনের ক্ষেত্রে -1, এইভাবে হতে থাকে। এবার ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে বা অ্যাক্টিনয়েডস এর ক্ষেত্রে, অ্যাক্টিনয়েডস মানে হচ্ছে যারা অ্যাক্টিনাইড সিরিজে পড়ছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস আর হচ্ছে বেসিক্যালি ট্রানজিশন এলিমেন্ট, এরা কিন্তু ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায়। ভ্যারিয়েবল ভ্যালেন্সির কনসেপ্টটা কি, সাপোজ ধরো আয়রন, ঠিক আছে, আয়রন কি করে, আয়রন দুটো ভ্যালেন্সি দেখায়, একটা +2 একটা +3। তো +2 +3 দেখায় তার কারণ কি, +2 +3 দেখায় তার কারণ কি, আয়রনের আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রনকে বের করে দেয়, আর তার যে পেনাল্টিমেট শেল মানে আউটার মোস্ট শেলটা বের করে দেওয়ার সাথে সাথেই তার কি হয়ে গেল, তার ভ্যালেন্সি হয়ে গেল 2+, তাই তো। এবারে সে ওই অবধি এসেও নিজেকে স্টেবল বানাতে পারে না, কারণ তার যে পেনাল্টিমেট শেল মানে তার ওই আউটার মোস্ট শেলের যে আগের শেল, ভিতরের শেল, সেই শেলটা তখনও আনস্টেবল অবস্থায় থাকে, ঠিক আছে, আনস্টেবল অবস্থায় থাকে, সেই কারণে সেখান থেকেও সে আরো একটা ইলেকট্রনকে বার করে দিলে তাহলে সে একটা স্টেবল কন্ডিশনে পৌঁছায়। তো এই যে আরো একটা ইলেকট্রনকে বার করলো, দুটো ইলেকট্রন বার করার পরেও যে আরো একটা ইলেকট্রনকে বার করলো, তাহলে সে কতগুলো ইলেকট্রন বার করলো, টোটাল 3খানা ইলেকট্রন বার করলো, আর তার জন্য তার কখনো কখনো কি হয় না, ভ্যালেন্সি +3ও হয়। তো এটাকেই বলে হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি, কখনো +2 দিচ্ছে কখনো +3 দিচ্ছে। তো এটার জন্য আমরা কি বলছি না, এর অক্সিডেশন স্টেটও তার মানে কি হয়, এর অক্সিডেশন স্টেটও কিন্তু পাল্টে যায়। ওকে, চলো নেক্সট আমাদের হচ্ছে এই তোমার মডার্ন পিরিয়ডিক টেবিলে, এখানে এবার আমরা একটা জিনিস এখানে বুঝে নেব, সেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনস বা ভ্যালেন্সি কিভাবে ডিপেন্ড করে। যদি আমরা একটা অ্যাক্রস আ পিরিয়ড যাই, একটা পিরিয়ড ধরে নাও, সাপোজ পিরিয়ড ধরে যদি আমরা ধরে নাও এই যে সোডিয়ামের এইটাই পিরিয়ড 3টাকে ধরে নাও, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এইভাবে যাচ্ছে। তো এরা কি করবে, এরা সোডিয়ামের কটা ইলেকট্রন থাকে আউটার মোস্ট শেলে, সোডিয়ামের, আচ্ছা আমি লিখেই দিই একেবারে, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন, তারপরে হচ্ছে ফসফরাস সালফার ক্লোরিন, ঠিক আছে, তো আর্গন, এইভাবে থাকে। তো সোডিয়ামের আউটার মোস্ট শেলে 281 মানে একখানা ইলেকট্রন থাকে, ম্যাগনেসিয়ামের 2খানা, অ্যালুমিনিয়ামের 3খানা 4খানা 5খানা 6খানা 7খানা 8খানা, এইভাবে যায়, তাই তো। আমি শুধু আউটার মোস্ট শেলটা লিখেছি, কিন্তু আমি সবকটা শেলকে লিখিনি। তো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এই অবধি সবাই ইলেকট্রন কি করবে, সবাই ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে এদের ভ্যালেন্সি কত হবে, 1 2 3, ঠিক আছে। এই যে সিলিকনের যে 4খানা ইলেকট্রন আউটার মোস্ট শেলে, এই 4খানা ইলেকট্রন ছেড়েও দিতে পারে নিতেও পারে 4খানা ইলেকট্রন। তো যাই করুক না কেন, সে 4খানা ইলেকট্রনই ছাড়তে হলে ছাড়বে, আর 4খানা ইলেকট্রনই নিতে হলে নেবে, আলটিমেটলি তো 8খানা বানাতে হবে, আর না হলে 4খানা ছেড়ে দিয়ে 0 করে দেবে। তো এখানে 4 হবে, তাহলে 1 2 3 4 ভ্যালেন্সি কিন্তু 1 2 3 4 হয়ে গেল। এবার যখন 5 আসছে 6 আসছে 7 আসছে 8 আসছে, 5টাকে 8 বানাতে হবে, তাহলে এখানে আরো 3টে ইলেকট্রন নিতে হবে, এটাকে 8 বানাতে হবে, 2টো ইলেকট্রন নিতে হবে, এটাকে 8 বানাতে হবে, একটা নিতে হবে, এটাকে 8ই রাখতে হবে, তো 0 মানে কোনো ইলেকট্রনই নিতে হবে না। তাহলে একটা জিনিস দেখো, ভ্যালেন্সি যত আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি তত কি হচ্ছে, ফার্স্টে ইনক্রিজ করছে, ঠিক আছে, মানে ফার্স্টে ইনক্রিজ করছে, ওকে, ফার্স্টে 1 2 3 4 হচ্ছে, তারপরে ভ্যালেন্সি কি হয়ে যাচ্ছে, 3 2 1 0 হয়ে যাচ্ছে, মানে তারপরে সেকেন্ডে ডিক্রিজ করছে, ঠিক আছে, সেকেন্ডে ডিক্রিজ করছে।
তাহলে ফার্স্টে ইনক্রিজ করছে, সেকেন্ডে ডিক্রিজ করছে, মানে অর্ধেকটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে ডিক্রিজ করছে। এটা হচ্ছে আমাদের ভ্যালেন্সি। এবার যদি ভ্যালেন্স শেল বলি, ভ্যালেন্স ইলেকট্রনস বলি। ভ্যালেন্স ইলেকট্রনস মানে হচ্ছে দ্য নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য আউটারমোস্ট শেল অফ অ্যান এলিমেন্ট। একটা এলিমেন্টের আউটারমোস্ট শেলে কতগুলো ইলেকট্রন প্রেজেন্ট আছে। তো দেখো 1 2 3 4 5 6 7 8, তো এটা ইনক্রিজ হবে। ভ্যালেন্স ইলেকট্রনস তাহলে কি হবে, অ্যাক্রস আ পিরিয়ড ইনক্রিজ করবে। এবার যদি আমি নিচের দিকে আসি, ধরো সাপোজ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এইভাবে যদি নিচের দিকে নামি, তাহলে আমাদের কি হবে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এইভাবে যদি নিচের দিকে নামি, তাহলে এদের কি হবে, তাহলে এদের আউটার মোস্ট শেলে একটা করেই ইলেকট্রন থাকবে না, এদের আউটার মোস্ট শেলে একটা করেই ইলেকট্রন থাকবে। তাহলে একটা করে ইলেকট্রন থাকা মানে এদের ভ্যালেন্সি সবারই কি থাকবে, রিমেন্স সেম। যত আমরা নিচের দিকে নামবো, ডাউন আ গ্রুপ যাব, ভ্যালেন্সি আমাদের রিমেন্স সেম, আর ভ্যালেন্স ইলেকট্রনও আমাদের সেম থাকবে। বোঝা গেল ভ্যালেন্স ইলেকট্রনসের কনসেপ্টও আশা করছি ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের অ্যানোমালাস প্রপার্টিজ অফ সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস। ঠিক আছে, সেকেন্ড পিরিয়ডের আর থার্ড পিরিয়ড এলিমেন্টসের মধ্যে আমরা একটা অ্যানোমালাস বিহেভিয়ার দেখতে পাই, যেটাকে আমরা বলি হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ। ঠিক আছে, ডায়াগোনাল রিলেশনশিপ। দ্য বিহেভিয়ার অফ লিথিয়াম অ্যান্ড বেরিলিয়াম ইজ মোর সিমিলার উইথ দ্য সেকেন্ড এলিমেন্ট অফ দ্য ফলোয়িং গ্রুপ। কি বলছি না, দ্য বিহেভিয়ার অফ লিথিয়াম অ্যান্ড বেরিলিয়াম ইজ মোর সিমিলার উইথ দ্য সেকেন্ড এলিমেন্ট অফ দ্য ফলোয়িং গ্রুপ, দ্যাট ইজ ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। ঠিক আছে, respectively. This sort of similarity is commonly referred to as diagonal রিলেশনশিপ। মানে দেখো, এই যে লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম এটা ডায়াগোনাল যাচ্ছে, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম ডায়াগোনাল যাচ্ছে, বোরনের সাথে সিলিকন ডায়াগোনাল যাচ্ছে, তো আর কার্বনের সাথে ফসফরাস, তো ওটা মেনলি ধরে না। মেনলি তিনটে ডায়াগোনাল রিলেশনশিপ আমরা মেনলি দেখতে পাই, লিথিয়াম ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, বোরন সিলিকন। তো এদের ডায়াগোনাল রিলেশনশিপ দেখতে পাই, মানে হচ্ছে এদের বিহেভিয়ার সেম দেখায়, প্রপার্টিজ অনেকটা সেম দেখায়। কি রকম ক্ষেত্রে বলছে, দ্য অ্যানোমালাস বিহেভিয়ার ইজ অ্যাট্রিবিউটেড টু দেয়ার স্মল সাইজ। সাইজের একটা ব্যাপার আছে, সাইজ একটা মানে সব থেকে ছোট সাইজ। ঠিক আছে, লার্জ চার্জ অর রেডিয়াস রেশিও। ঠিক আছে, অ্যান্ড হাই ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য এলিমেন্টস। ইলেকট্রোনেগেটিভিটি হাই, এইসবের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরা ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এবার আমরা একটু দেখে নেব যে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটির ওপরে পিরিয়ডিক ট্রেন্ডসটা কীরকম। All chemical and physical properties are a manifestation of the electronic configuration of elements. তাই তো আমরা সমস্ত এই যে দেখতে পাচ্ছি এলিমেন্টসগুলোর কেমিক্যাল ফিজিক্যাল যে প্রপার্টিসগুলো, এগুলো চেঞ্জ হচ্ছে কার ওপর ডিপেন্ড করে ইলেকট্রনিক কনফিগারেশনের ওপর। ঠিক আছে, কাদের ইলেকট্রনিক কনফিগারেশন, না যে সেই এলিমেন্টগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন। দ্য ম্যাক্সিমাম কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি অ্যাট দ্য এক্সট্রিম লেফট, আমরা যদি বলি যে একদম এক্সট্রিম লেফটে কারা থাকে, লিথিয়াম থাকে, সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, রুবিডিয়াম থাকে, মানে মেনলি সব মেটালসগুলো থাকে, তাই না, মেটালসগুলো থাকে। তো মেটালসগুলো এক্সট্রিম লেফটে থাকে, এরা সবাই কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়। তো ইজ এক্সিবিটেড বাই দ্য লস অফ অ্যান ইলেকট্রন লিডিং টু দ্য ফরমেশন অফ আ ক্যাটায়ন। তাই না, খুব সুন্দরভাবে এটা লেখা রইল যে কি করছে না, ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে এরা কি করছে, ক্যাটায়নে চেঞ্জ হচ্ছে। ক্যাটায়ন চেঞ্জ হওয়া মানে এরা মেটালিক ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য এক্সট্রিম রাইট অ্যামং হ্যালোজেন্স, ঠিক আছে, হ্যালোজেন্সের সাইডে শোন বাই দ্য গেন অফ অ্যান ইলেকট্রন ফর্মিং অ্যান অ্যানায়ন। This property can be related with the reducing and oxidizing behavior of the elements. তাহলে এই যে প্রপার্টি যেটা রিলেটেড হচ্ছে কিসের সাথে, উইথ দ্য রিডিউসিং অ্যান্ড অক্সিডাইজিং বিহেভিয়ার অফ দ্য এলিমেন্টস। ঠিক আছে, দ্য মেটালিক ক্যারেক্টার অফ অ্যান এলিমেন্ট, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, রিডিউসিং আর অক্সিডাইজিং। মানে কি, যারা ইলেকট্রন ছেড়ে দেবে, যারা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ঠিক আছে, যারা ইলেকট্রন ত্যাগ করে দেয় তারা হচ্ছে কি, তারা হচ্ছে ভালো রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। রিডিউসিং এজেন্ট মানে যারা অন্য কাউকে রিডিউস করতে হেল্প করছে, নিজেরা অক্সিডাইজ হয়ে।
ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে নিজেরা অক্সিডাইজড হওয়া। কিন্তু রিডিউসিং এজেন্ট কেন বলছি? রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে অন্য কাউকে রিডিউস হতে হেল্প করছে। দেখো ট্রাভেলিং এজেন্ট, সে কি নিজে নিজে ট্রাভেল করে বেড়ায়? ট্রাভেলিং এজেন্ট তোমার ট্রাভেলকে সেট করে দেয়। তুমি কোথায় যাবে, কি করবে না করবে, কোথায় খাবে, সমস্ত কিছু সেট করে হচ্ছে তোমার ট্রাভেলিং এজেন্ট। এলআইসি এজেন্ট, এলআইসি এজেন্ট কি নিজের এলআইসি করে বসে থাকে? না, এলআইসি এজেন্ট তোমার এলআইসি করিয়ে দেয়। তো এজেন্ট কথাটা জুড়ছেই মানে হচ্ছে কাউকে করাচ্ছে। তাহলে রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে কাউকে রিডিউস হতে দিচ্ছে কিন্তু নিজে অক্সিডাইজড হচ্ছে। তাহলে মেটালসরা যেহেতু নিজেদের মাথায় পজিটিভ চার্জ নিয়ে আসে, তাহলে মেটালসরা হচ্ছে আমাদের কি হচ্ছে রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট মানে নিজেরা অক্সিডাইজড হয়ে কাউকে রিডিউস করাচ্ছে। আর নন মেটালসরা যেহেতু নিজেদের মাথায় নেগেটিভ চার্জ নিয়ে আসে ইলেকট্রন নেওয়ার ফলে, ইলেকট্রন গেইন করার ফলে, তাই জন্য এরা হয়ে যাচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে অন্য কাউকে অক্সিডাইজ করাচ্ছে নিজে রিডিউস হয়ে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তো দ্য মেটালিক ক্যারেক্টার অফ অ্যান এলিমেন্ট which is highest at the extreme left decreases and the non-metallic character increases while moving from left to right across the period। এগুলো সব পড়া হয়ে গেছে আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। দেখো নন মেটালিক ক্যারেক্টার আমরা দেখো তেরচা হবে, ডায়াগোনালি আমাদের এই নিচ থেকে এই ওপরের দিকে আস্তে আস্তে বাড়ে। আর মেটালিক ক্যারেক্টার এই ওপর থেকে নিচের দিকে আস্তে আস্তে বাড়ে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, চলো, তো এই অবধি ছিল আজকে আমাদের ক্লাস। ওকে, তো কেমন লাগলো ক্লাস সবাই কিন্তু জানাবে। ঠিক আছে, কমেন্ট সেকশন তো ওপেনই থাকে, কমেন্ট সেকশনে সবাই সবার ফিডব্যাক দেবে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তোমাদের জন্যই এতটা কনসেপ্ট ওয়াইজ, এতটা কনসেপচুয়াল করে ক্লাসগুলো নিয়ে আসা। পুরো পিরিয়ডিক টেবিল বা পিরিয়ডিসিটি কি হয় না হয়, কিভাবে কি ট্রেন্ড, তার উপর ডিপেন্ড করে না করে, সমস্ত কিছু এক্সাম্পলের সাথে তোমাদেরকে বোঝালাম। আশা করি তোমাদের এরপর থেকে আর কিছু মুখস্থ করতে লাগবে না, কারণ এই চ্যাপ্টারটা অনেকেই মুখস্থ করে আর মুখস্থ করতে গিয়েই ফেসে যায়। কারণ পরীক্ষার হলে মুখস্থের দ্বারা তুমি কিচ্ছু অ্যান্সার করে আসতে পারবে না, কারণ তোমার কাছে সেই অ্যান্সারগুলো মনে হবে যেন বাইরের থেকে এসছে, কিছু ম্যাচই করবে না তোমাদের চোখে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। চ্যানেলটাকে অতি অবশ্যই ফলো করতে থেকো, কারণ এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আমরা। তোমাদের যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ীও তোমরা বলতে পারো, সেই অনুযায়ীও আমরা চেষ্টা করব নিয়ে আসার। ঠিক আছে, বায়োলজি আর কেমিস্ট্রি দুটো ক্লাসই কিন্তু যাচ্ছে, অবশ্যই ক্লাসগুলোকে দেখো। আর যারা যারা তোমাদের বন্ধুরা রয়েছে যারা কিনা আগামী দিনে এক্সামে বসতে চলেছে, যারা জানে না কোথা থেকে প্রিপারেশন নেব, তাদেরকেও হেল্প করো। ভাই বোন থাকলে তাদেরকেও বলো। যদি কোনো গার্জেন দেখে থাকেন ভিডিও, তাহলে আপনাদের ছেলে মেয়েদের দেখান, কারণ এইমস নার্সিং বা ক্লাস 11-এ যারা পড়ছো সেমিস্টার 1-এর জন্য খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। আর এইমস নার্সিং বা যে কোনো নার্সিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্যারামেডিক্যাল এক্সামের জন্যও ইম্পর্টেন্ট। তো যারা যেখান থেকে যেভাবে দেখছো তারা কিন্তু অবশ্যই কি করবে, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো বেশি বেশি করে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অবশ্যই অল করে রেখো, যাতে সমস্ত নোটিফিকেশন, সমস্ত ক্লাসের ভিডিওর নোটিফিকেশন, সমস্ত কিছু চলে আসে তোমাদের সামনে। ঠিক আছে, আর যাদের যাদের মনে হচ্ছে কোনো বিষয়ে কোনো ডাউট আছে বা কোনো গ্রুপে জয়েন হতে চাও, আমাদের এই এইমস নার্সিং এর গ্রুপ রয়েছে। তো যারা যারা মনে করছো আপকামিং ডেজে আমরা এক্সাম দিতে চলেছি, ব্যাচ নিতে চলেছি, তাহলে অবশ্যই কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এই নাম্বারে তোমরা হাই পাঠাতে পারো গ্রুপে জয়েন হওয়ার জন্য। আর এমনিও গ্রুপে জয়েন হয়ে থাকলে তোমরা প্রচুর ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে, ক্লাস আসলে ক্লাসের নোটিফিকেশনও তোমরা কিন্তু এখানেই পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, সবাই জুড়ে থাকো চ্যানেলের সাথে। আরও আশা করি দিনে দিনে আরও আমরা তোমাদের জন্য অনেক কিছু করতে চলেছি, অনেক ভালো কিছু নিয়ে আসতে চলেছি। তো সবাই এইভাবেই সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম ক্লাস, আবার দেখা হবে তোমাদের সাথে একটা অন্য কোনো টপিকের ক্লাস নিয়ে। তো চলো, টাটা সবাইকে।